আমার ভয়েস সবাই শুনতে পাচ্ছেন? ইয়েস লেখেন। সবাই একটু ইয়েস লেখেন এসে, যারা শুনতে পাচ্ছিলেন না। সুন্দর। ঠিক আছে। ওকে। ব্যবহারে সন্তুষ্ট, আপাতত থামেন। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। ইয়েস লেখেন। ফ্যান্টাস্টিক। মোবাইলে কে কে বিছানায় শুয়ে ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে বিছানায় দেহটা এলিয়ে দিল, কে কে দেখতেছেন? ইয়েস লেখেন। মোবাইলে। খুব ভালো। ঠিক আছে। মেহেদী হাসান মুন্না। ঠিক আছে। আচ্ছা, ক্লাসের কিছু রুলস রেগুলেশন আছে, হ্যাঁ? প্রথম ক্লাসে তো পুরাটা থাকার কথা রে ভাই। এখনো 50 জন আসেনি। আচ্ছা, ঠিক আছে। ক্লাসের কিছু রুলস রেগুলেশন আছে, এটা খুব স্ট্রিক্টলি মানতে হবে। না মানলে ক্লাস থেকে বের করে দেওয়া হবে, কিন্তু পয়সা ফেরত পাবে না। ঠিক আছে। প্রথম কথা হলো ওই যে আসমা আর কে যেন একটু দাগাদাগি করে ফেললেন আর কি। প্রথম দিন মাপ, এরপরে মাপ হবে না, ক্লাস থেকে বের করে দেওয়া হবে। ঠিক আছে। এই জিনিসগুলো করা যাবে না। আমরা প্রতিটা টপিক আলোচনা করব। আলোচনা করার পরে সেখান থেকে আমরা কোশ্চেন নিব আর কি। তো এই কোশ্চেন গুলো হচ্ছে যে যতটুকু আলোচনা করব ততটুকুর মধ্যে প্রশ্ন করতে হবে। এর বাইরে আইল ডেঙ্গাইয়া ঘাস খাওয়া যাবে না। ধরে নেন আমি যে ক্লাসটুকু নিই এইটুকুই মুখস্থ করে আসি, ডেলিভারি দিই, এর বাইরে প্রশ্ন করলে আমি বলতে পারি না। তবে সাধারণত দেখা যায় কিছু কিছু প্রশ্ন হয় যেটা হয়তো আপনি 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 7 নাম্বার ক্লাসে যে আনসার পাবেন, কিন্তু ওই যে কপাল বাড়িয়ে সিঁদুর নিয়ে অভ্যাস, মানে বকা শুনতে ইচ্ছা করে, যে কারণে হচ্ছে যে ওই আগে ভাগে প্রশ্ন করে ফেলেন। তাহলে প্রশ্নটা করতে হবে যে টপিক নিয়ে আলোচনা করব ততটুকুর মধ্যে। এরপরে হচ্ছে প্রতিটা ক্লাসের পরে আমাদের একটা হোমওয়ার্ক থাকে। এই হোমওয়ার্কটা আমাদের জমা দিতে হবে, মাস্ট। আচ্ছা, তাহলে হোমওয়ার্ক কোথায় জমা দেবেন? হোম হোমওয়ার্ক সাবমিশন গ্রুপ। এটা হচ্ছে আপনার এই গ্রুপটাতে শেয়ার বন্ধ করি আর কি, হ্যাঁ? ইয়া হচ্ছে এই আকাকি করছে একদম। ভিডিও অফ করে দেন। ভিভো ভিভো ভিডিও অফ করে দেন। আচ্ছা, এই গ্রুপটাতে হচ্ছে হোমওয়ার্ক জমা দেবেন। জমা দেওয়ার আগে আপনার নামটা লিখবেন, ক্লাস নাম্বার লিখবেন, ক্লাস নাম্বার, হোমওয়ার্ক নাম্বার, আর হচ্ছে যে আমরা 10 জন করে একটা গ্রুপ করব পরের ক্লাসে। এই 10 জনের গ্রুপ নামটা লিখে দেবেন। হোমওয়ার্ক করতে হবে, হোমওয়ার্ক জমা দিবেন ইন্ডিভিজুয়ালি। কিন্তু যখন হোমওয়ার্ক করবেন ওই যে 10 জনের গ্রুপ আছে, ওই 10 জনের গ্রুপ সবাই মিলে, দেখা যাচ্ছে ক্লাসের মাঝে তো 2 দিন 3 দিন করে সময় পাবেন, এই সময়টাতে ওই 10 জনের মধ্যে আপনারা নিজের একটা করে হোয়াটসঅ্যাপ গ্রুপ করবেন। ওই গ্রুপে 10 জন করে অ্যাড হবেন, আমাকে অ্যাড করার দরকার নাই। 2 নম্বর হচ্ছে যে যখন আপনারা হোমওয়ার্ক করবেন তখন আপনারা এই 10 জন মিলেই করবেন। আর জমা দেওয়ার সময় ইন্ডিভিজুয়ালি সবাইকে জমা দিতে হবে। বলে রাখা ভালো, 10 জনের গ্রুপে হয়তো 2 জনও পাইতে পারে, আবার 10 জনও থাকতে পারে, 5 জনও থাকতে পারে। এখান থেকে অনেকের গ্রুপ হয়ে গেছে, তারা আজীবন ওই গ্রুপ নিয়েই কাজ করে আর কি। আবার অনেকের হয় নাই আর কি। তো ক্লাস শেষে বা ক্লাসের মধ্যে এক্সকিউজ দেওয়া যাবে না, ভাই আমার গ্রুপে তো একটা লোক নাই, আমার গ্রুপে আমি একাই আছি। আপনি লিডারশিপের দায়িত্বটা নেবেন।
যে ওই যে একজন করে লিডার সেট করে দিব, এরপরেও ধরেন যে সেই এক পালন করতে পারতেছে না, যে কোনো লোক লিডার হয়ে যেতে পারে। আরো 9 জনকে আপনি ডেকে নিয়ে আসুন। ঠিক আছে স্যার, ফাইন। আরেকটা জিনিস হলো যে প্রতিটা ক্লাস শেষে আমরা হচ্ছে যে প্রতিটা ক্লাস শেষে আপনাকে অবশ্যই আমরা এই ক্লাসের ভিডিও লিংক গ্রুপে দিয়ে দিব। কোন গ্রুপে? হোয়াটসঅ্যাপ গ্রুপে। এখন থেকে যে যত কমিউনিকেশন হবে সব আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। এখন থেকে আমাদের যত কমিউনিকেশন হবে সব কমিউনিকেশন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে হবে আর কি। এবং ক্লাসে আমরা যে ইয়াটা দিব, এই যে যত ডকুমেন্ট আছে, এই ডকুমেন্ট গুলো হচ্ছে আমরা আজকেই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব আর কি। পাশাপাশি একটা ক্লাস নোট শিট থাকে, এই শিটটা আমরা আজকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। কিয়ামতের মাঠে দিয়েও আপনি চাইতে পারবেন, আজকেই দেওয়া হবে। আজকেই এই জিনিসটা আপনি সুন্দর করে এরকম একটা ডক ফাইল অথবা নোটপ্যাড ফাইল তৈরি করে নেন। সেখানে সুন্দর করে প্রতিটা ক্লাস শেষে যে ক্লাস লিঙ্ক গুলো দেওয়া হয়, ক্লাস লিঙ্ক গুলো ইউটিউবে ক্লাস লিঙ্ক দেওয়া হয়, ওইগুলো এরকম করে একটা ডক ফাইলে রেখে দেন আজীবনের জন্য। ডকুমেন্ট গুলো সুন্দর করে এরকম সেভ করে রাখেন লিঙ্কটা, যাতে আপনি যে কোনো সময় এটা নিতে পারেন। ঠিক আছে স্যার? আচ্ছা, এরপরে এরপরে হচ্ছে যে এই ক্লাসেও কিছু মা বোন আছে, সাধারণত শোনা যায় যে মা বোনদের ইন্ডিভিজুয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে, ফেসবুক নাম্বারে গুতাগুতি করেন। এই সমস্ত জিনিসপত্র করা যাবে না। এই কমপ্লেন গুলো যখন আসবে ইনস্ট্যান্ট থেকে গ্রুপ থেকে বের করে দেওয়া হবে, কিন্তু পয়সা ফেরত পাবেন না স্যার। ঠিক আছে স্যার? অতএব এই জিনিসগুলো করা যাবে না। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ক্লাস রুলস রেগুলেশন। তার মানে কি, হোমওয়ার্ক অবশ্যই জমা দিতে হবে, কোনো মাপ নাই। আর লাস্ট ডে পর্যন্ত ক্লাসে থাকতে হবে। সাধারণত যেটা হয় যে, যেমন আজকেও ধরেন এখনো কতজন, এখনো ধরেন 40 জন মতো ক্লাসে নাই। যাই হোক, সামহাও কোনো প্রবলেম হয়েছে, কিন্তু প্রথম ক্লাসে আসলে সবাই থাকে, কেন নেই জানি না আর কি, এটাই বাস্তবতা। ঠিক আছে, যাই হোক, তো কোনো একটা ক্লাস মিস করলে হোয়াটসঅ্যাপ গ্রুপে যে ভিডিও দেওয়া হবে সেটা দিয়ে কভার করে ফেলবেন, না হলে এই কন্টিনিউটিটা ধরে রাখতে পারবেন না আর কি। কারণ এক দুইটা ক্লাস মিস হলে তখন আর মন ভাল লাগে না আর কি, এটাই হিউম্যান মাইন্ড, যে কারণে আমাদের রবীন্দ্রসঙ্গীত শুনতে হয় আর কি। ঠিক আছে, ওই আর ভাল লাগে না। ঠিক আছে, এই হলো ব্যাপার আর কি। তো এই জিনিসগুলো একটু খেয়াল করে সবাই শুনে মানে পালন করবেন আর কি, তাহলে ভালো কিছু হবে আর কি। ঠিক আছে, আমরা এখন মূল ক্লাসে যাচ্ছি। আমাদের মূল পড়ার টপিক আমরা হচ্ছে পড়বো মেটা অ্যাডস বা ফেসবুক অ্যাডস অ্যাডভার্টাইজিং। ঠিক আছে, তো সাধারণত আমরা ইন্ডিভিজুয়াল এই যে আহ, এই যে সাউন্ড কি আসলে আপ ডাউন হচ্ছে? সাউন্ড কি আসলে আপ ডাউন হচ্ছে? তো আমাদের মূল যে টপিক, আমরা সাধারণত মানে সিঙ্গেল কোর্স করাই আর কি, হ্যাঁ। তো কারণ আমরা বিশ্বাস করি বা পৃথিবী আসলে ওইদিকে যাচ্ছে, আমি ডিসকাস করব যে জেনারেলাইজড নলেজ থেকে, স্কিল থেকে স্পেশালাইজড স্কিলের দিকে যাচ্ছে আর কি। তো এটা আমরা একদম ডে 1 থেকেই আমরা সিঙ্গেল কোর্স করাই। এই কোর্সটাই ধরেন 30 আওয়ার্স, হ্যাঁ, 30 ঘন্টার এই কোর্সটা হবে আর কি, হ্যাঁ। তো তার আগে আমরা একটু দেখি যে মূলত কোর ডিজিটাল মার্কেটিং এ কি কি বিষয় পড়ানো হয় আর কি, হ্যাঁ। তো আপনি এখানে খুব দেখতেই পাচ্ছেন যে আমরা যদি পেইড এড এর কথা বলি, তাহলে আমরা গুগল অ্যাডস, মেটা অ্যাড, ইউটিউব অ্যাডস এই জিনিসগুলো করি, এবং ডিমান্ড দেখা যাচ্ছে খুব ভেরি হাই। কারণ এই জিনিসগুলো হচ্ছে যে পেইড ডিজিটাল মার্কেটিং অলওয়েজ ধরেন যে আপনার ওই এভারগ্রিন আর কি। কারণ হচ্ছে যে আহ, দেখবেন যে মানে একটা বিজনেস শুরু হলো বা সে গ্রোয়িং স্টেজে আছে, যেখানেই থাক, দিন শেষে তার আসলে কি সেল জেনারেট করতে হয় অথবা লিড জেনারেট করতে হয়। তো এই সেল জেনারেট বা লিড জেনারেটের ডিরেক্ট অ্যাকশনে যারা থাকে তারা কিন্তু হচ্ছে স্ট্র্যাটেজি ডেভেলপ করে, অ্যাজ ওয়েল এস যারা পেইড মিডিয়া নিয়ে কাজ করে। এর মানে কি এসইও খারাপ জিনিস না? কিন্তু এসইও কিন্তু খারাপ জিনিস না, কিন্তু ইটস এ স্লো প্রসেস।
মানে 1 বাই 1 হবে, আস্তে আস্তে গিগ গুলো র্যাঙ্ক হবে, তারপরে অর্গানিক্যালি আপনার ইয়ে আসবে। তার মানে এটা কিন্তু ছোট করে দেখছেন, কিন্তু একটা বিজনেস সবসময় যদি আপনি মোটামুটি এটা ব্রেক ইভেন পর্যন্ত থাকতে চান, তাহলে পেইড ডিজিটাল মার্কেটিং এর ভূমিকা অনেক। যে কারণে দেখবেন যে এই পেইড অ্যাডস যারা আছে, গুগল অ্যাডস, মেটা অ্যাডস, ইউটিউব অ্যাডস, টিকটক অ্যাডস, এই পিন্টারেস্ট, অমুক তমুক যেগুলো অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম গুলো আছে, এই প্ল্যাটফর্ম গুলো সবসময় একটা বিজনেসের হার্ট হিসেবেই বলতে পারেন কাজ করে, কারণ সে সব সময় ওই সেলের চাকাটা চালু রাখে। কথা বোঝা গেছে? আচ্ছা, এরপরে ধরেন এসইও আছে, কন্টেন্ট মার্কেটিং, ইমেল মার্কেটিং, ফানেল এন্ড সিআরও, এটা হচ্ছে পেইড মার্কেটিং এর সাথেই, বাট এটাকে আর স্পেশালাইজড করা যায়। অনেক কোম্পানি যেটা করে সেটা হলো যে পেইড এর, ঠিক আছে, একজন ইয়া করে স্পেশালিস্ট, সিআরও হিসেবে আর একজনকে হায়ার করে আর কি। ঠিক আছে স্যার, এরকম হতে পারে। বাট এইটা এবং এই জিনিসগুলো একটার সাথে একটা খুবই লিঙ্কড, এবং একটা শিখলে আর একটা শেখা খুব সহজ, খুবই সহজ। যে কারণে হচ্ছে যে, আচ্ছা আমি আসতেছি এই পয়েন্টটা। এরপর ধরেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে, এটাও মার্কেটে মোটামুটি চলে। এবং মোটামুটি চলে মানে কি, ধরো যে কোম্পানিগুলো তারা সোশ্যাল মিডিয়া, তার যে অনেকগুলো সোশ্যাল মিডিয়া, ধরো লিঙ্কডইন আছে, এক্স আছে, একটা এক্স কিন্তু, তারপরে হচ্ছে ধরেন এই যে গুগল অ্যাডস, গুগল অ্যাডস অমুক তমুক আছে, সরি, ইউটিউব, লিঙ্কডইন, পিন্টারেস্ট, অমুক তমুক, যে সোশ্যাল লিঙ্কডইন, ইয়া টু ইয়া কি বলে, টিকটক প্ল্যাটফর্ম টপ গুলো আছে। একজনকে হায়ার করে, তারা এই জিনিসগুলো হচ্ছে যে ধরো কমেন্টে রিপ্লাই দেয়, এই নিয়মিত পোস্ট করে। এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট হিসেবেও এখনো কাজ কাম পাওয়া যায়, বাট ইটস মডার্ন ডে বাই ডে, কারণ এই জিনিসগুলো অটোমেটেড হয়ে যাচ্ছে আর কি। ঠিক আছে স্যার। অ্যানালিটিক্স এন্ড ট্র্যাকিং, এটাও হচ্ছে যে, যদি আমরা ডেটা ড্রিভেন বলো আর এআই ড্রিভেন ডিজিটাল মার্কেটিং এর কথা বলো, তাহলে এটা হচ্ছে মাস্ট। বাট এইটা তুমি ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস এর বাই প্রোডাক্ট হিসেবে ধরতে পারো আর কি। কেন আমি বলছি এই কথা বাই প্রোডাক্ট হিসেবে ধরতে পারো? যেমন ধরেন আপনি আসলে কি করবেন অ্যাজ এ মেটা এক্সপার্ট, আপনাকে আসলে কি করতে হবে, একটা স্ট্র্যাটেজি ডেভেলপ করতে হবে, প্ল্যানিং করতে হবে, স্ট্র্যাটেজি করতে হবে, দেন আপনাকে ক্যাম্পেইন ম্যানেজমেন্ট করতে হবে। এর বাইরে আপনার কোনো কাজ নেই। ঠিক আছে স্যার। এখন ধরেন এই যে আপনি ক্যাম্পেইন গুলো করতেছেন, সেখানে টাকা খরচ করতেছেন, তার রিটার্ন আসলো কি না আসলো, বা কোনো একটা অ্যাড অপটিমাইজ করতে হবে, এটা ভালো পারফর্ম করছে কি না করছে, এই জিনিসগুলো জানার জন্য আমাদের অ্যানালিটিক্স এবং ট্র্যাকিং জানতে হয়। ঠিক আছে স্যার। তাহলে এই যে অ্যানালিটিক্স এবং ট্র্যাকিং জানতে হয়, তার মানে হচ্ছে যে আমাদের পেইড অ্যাডস এর বাই প্রোডাক্ট হিসেবে এটা আমরা বলতে পারি। এটাও ইন্ডিভিজুয়ালি এখনো কাজ কাম করা যায়, বাট এটা কিন্তু বাই প্রোডাক্ট। বাট ইন্ডিভিজুয়ালি এরও অনেক কাজ আছে। ঠিক আছে স্যার। ইন্ডিভিজুয়ালি এরও অনেক কাজ আছে। কি করে, যে ঠিক আছে ভাই, মিডিয়া বায়ার হিসেবে কাউকে হায়ার করলো, অ্যানালিটিক্স এক্সপার্ট হিসেবে কাউকে হায়ার করলো, সে জাস্ট একবার সেটআপ টেটআপ করে দিল, তার কাছে আর যাওয়ার দরকার নেই। ওই মিডিয়া বায়ার আজীবন যতদিন বিজনেস আছে, যদি সে ভালো কাজ করে তার সাথে কাজ করতে থাকবে। ঠিক আছে স্যার। বা অ্যানালিটিক্স ট্র্যাকিং, এগুলো হচ্ছে ওয়ান টাইম সেটআপ, কাম শেষ একটা বিজনেসের জন্য। ঠিক আছে স্যার। এটা ইন্ডিভিজুয়ালও করা যায়, অ্যাজ ওয়েল অ্যাজ এইটার সাথে এই জিনিসগুলো ভেরি সিমিলার, তার মানে এটা শিখলে আপনি এটাও শিখতে পারবেন। ঠিক আছে স্যার। আচ্ছা, এরপরে হচ্ছে যে ইনফ্লুয়েন্সার মার্কেটিং, এটা হচ্ছে ধরো তোমার ডে বাই ডে ইটস গ্রোয়িং, এবং এটা হচ্ছে যে ধরো এটা খুব পোলাইট ওয়েতে ইউজ করতে হয়। এটা বিজনেসের শুরুতে ইউজ করা যেতে পারে। মানে একটা বিজনেস যখন আমরা শুরু করি বা একটা প্রোডাক্ট নিয়ে যখন আমরা কাজ করার সময়, তার তো 4-5টা স্টেজ থাকে, থাকে না? ইন্ট্রোডাকশন স্টেজ, গ্রোয়িং স্টেজ, তারপরে কি যেন আছে ভাই, আরেকটা আছে লাস্ট, একটা ডিক্লাইন স্টেজ, একটা কি যেন আছে আর কি, মডারেট স্টেজ না কি যেন আর কি, ম্যাচিউরিটি স্টেজ। সো এই যে প্রত্যেকটা স্টেজ, এই প্রত্যেকটা স্টেজে আমরা ইনফ্লুয়েন্সার ব্যবহার করতে পারি, বাট আমরা ইন্ট্রোডাকশন এন্ড গ্রোয়িং স্টেজে এই ইনফ্লুয়েন্সার মার্কেটিং আমরা ইউজ করে থাকি। যারা ওই বিষয়গুলো, যেমন আমরা সাকিব আল হাসানকে অনেক জায়গায় ব্যবহার করে, করে না ভাই? আরো বিভিন্ন মডেল ফডেল, বিভিন্ন প্রোডাক্ট বা সার্ভিস ভেদে ইউজ করে, এটাও খুব গ্রোয়িং। এটা মানুষের ট্রাস্ট বিল্ডিং এ হেল্প করে। দ্যাটস দ্য থিং। এছাড়াও দেখেন আমরা ইউজেসি ওই ইনফ্লুয়েন্সার মার্কেটিং, বাট ধরো যেমন হচ্ছে যে ওই যে আপনি কেমন ভালো, এটা আপনার থেকে পাশের বাসার ভাবি ভালো জানে, কারণ আপনি উকি ঝুঁকি মারেন কিনা। তো ইনফ্লুয়েন্সার মার্কেটিং লাইক দ্যাট, যে আপনার ব্র্যান্ড সম্পর্কে আর বাদ বাকি লোকজন কি বলতেছে, আপনি তো সারাদিনই বলেন ভাই আমার মাল সব থেকে ভালো, আমার প্রোডাক্ট সব থেকে ভালো, তাই না? দ্যাটস দ্য থিং, ইটস গ্রোয়িং। বাট এইটা হচ্ছে যে আমরা কি করি, জাস্ট আমরা একটা কন্টেন্ট তৈরি করি, ওই দিন শেষে মিডিয়া বায়ার বা ফেসবুক এর এক্সপার্ট যে, সে আসলে এটাকে প্রমোট করবে আর কি। দ্যাটস দ্য থিং। ঠিক আছে স্যার। মার্কেটিং অটোমেশন, এটা ধরো এআই এর আসার কারণে মানে এইটা তো আরো বাড়ছে, বা এআই মানে মার্কেটিং অটোমেশন সবসময় ছিল,
কিন্তু এআই আসার কারণে এটা আরো বেশি হয়ে গেছে আর কি। হ্যাঁ, যেমন ধরো তুমি এখন একটা ফেসবুক পেজে তোমার ভাই ইয়া দেওয়ার দরকার নেই, তুমি একটা ওই লাইভ সাইট প্ল্যাটফর্ম অ্যাড করলা, সাথে অ্যাড করে দিলা, সেই তোমার হয়ে ইয়া দিচ্ছে। ঠিক আছে স্যার। এছাড়াও ধরেন যে আরো অনেক ধরনের করি, যেমন আমরা যখন লিড জেনারেশন ক্যাম্পেইন ট্যাম্পেইন গুলো করি তখন আমরা জেপিআর এর সাথে কানেক্ট করে লিডটা আমরা ফেসবুক থেকে, ফেসবুকের মধ্যেও তো আমরা লিডটা সিএসভি ফরম্যাটে পাই। অ্যাজ ওয়েল এজ আমি চাচ্ছি না আমার বিশাল একটা সেলস টিম আছে, আমি ফেসবুকের থ্রু দিয়ে কি বলে ফেসবুকের থ্রু দিয়ে আমি হচ্ছে যে লিড জেনারেশন করতেছি। এখন ধরেন আমি বাংলাদেশের 5টা বিভাগে আমার অপারেশন চলে, তো 5টা বিভাগের জন্য 5জন সেলস পারসন আছে, আমার একটা সিআরএম প্ল্যাটফর্ম আছে, আমার এই ফেসবুক থেকে লিডটা আসবে, লিডটা আসার পরে যে যে খুলনার লোক যখন লিডটা জেনারেট করতেছে, ধরো তুমি সেখানে লিড ফর্মে, আমরা লিড ফর্মটা আমি এগুলো নিয়ে আরো আলোচনা করবো, আপাতত এটুকু বুঝি যে লিড ফর্মে তুমি লোকেশন হিসেবে নিয়েছো, সে লোকেশন কোথায়, যশোর থেকে একজন ফর্ম ফিল আপ করেছে, তার মানে যশোর কিসের মধ্যে, খুলনা বিভাগের মধ্যে। তাহলে এই লিডটা অ্যাসাইন হওয়ার কার উচিত, যে লোকটা খুলনা বিভাগের সেলস টিমটাকে লিড দিচ্ছে তার অ্যাসাইন হওয়া উচিত। তো সিআরএম প্ল্যাটফর্মে যখন ওই লিড গুলো আসছে তখন হচ্ছে যে ফেসবুক থেকে লিডটা আসছে, যাচ্ছে কোথায়, সিআরএম এ, কিসের মাধ্যমে, থ্রু জেপিআর, এটা অটোমেশন প্ল্যাটফর্ম। এইবার হচ্ছে ওই সিআরএম অটো অ্যাসাইন করে দিচ্ছে, সকালবেলা এসে সে ল্যাপটপ খোলার সাথে সাথে দেখলো যে খুলনা বিভাগে 10টা লিড আছে, তাহলে ওই সেলস পার্সনের কাজ ওই 10টা লিডটাকে নার্চার করা। দ্যাটস দ্য থিং। ঠিক আছে স্যার, এই অটোমেশন গুলো ডে বাই ডে বাড়তেছে। আর এআই পাওয়ার্ড বলো, এআই ড্রিভেন বলো, এটা এখন ধরো একটা মার্কেটিং টার্মও হয়ে দাঁড়াইছে, এবং হচ্ছে যে ধরো এটা সব এখন হচ্ছে যে এটা এটা হচ্ছে ধরেন, মানে একটা সময় ছিল ডিজিটাল মার্কেটিং এ জাস্ট আমরা ক্যাম্পেইন ক্রিয়েশন শিখাইতাম, এরপরে একটা সময় আসলো যে ভাই ওই যে পিক্সেল ফিক্সেল এইগুলো দিয়ে ইয়া করতাম। বর্তমান সময় দেখবেন বাংলাদেশে মানে পিক্সেল কনভার্সন এপিআই এটা আমরা শিখাই কত বছর আগে থেকে, নিয়ামল স্যার 2020 সাল থেকে। বর্তমানে দেখবেন বাংলাদেশে যে কনভার্সন এপিআই, সার্ভার সাইড ট্র্যাকিং ছাড়া দুনিয়ায় আর কিছু নাই। এগুলো হচ্ছে, হ্যাঁ এগুলো এখনকার লাগতেছে, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু এটা হচ্ছে যে আরো অনেক আগে থেকেই লাগতেছে, বুঝছি এখন আমরা, এবং এটাকে মার্কেটিং টার্ম হিসেবে ব্যবহার করা হচ্ছে, আর আমরা পাগলের মতো সেটা লুফে নিচ্ছি আর কি। আচ্ছা, এরকম হচ্ছে যে এই এআই পাওয়ার যে শব্দটা আর কি, আমরা যদি ডিজিটাল মার্কেটিং পয়েন্ট অফ ভিউ থেকে, এআই এর ভাই আমাদের কোনো কাজ নাই, মানে আমি শামীম আপনারা এখানে যারা আছেন, এআই কে নিয়ে আপনার তেমন কিছুই করতে হয় না। এই অটোমেশন গুলো ইন্ডিভিজুয়াল যে প্ল্যাটফর্ম আমরা শিখতেছি সেই প্ল্যাটফর্মের সাথে ইন্টিগ্রেটেড, আমরা সেট ইউজিংটা শিখবো। ঠিক আছে, তার মানে আমিও কিন্তু ব্যবহার করেছি যে এআই ড্রিভেন মেটা অ্যাডস মাস্টার, এই কথাটা আমি বলেছি। বিশ্বাস করেন ভাই, এই কোর্সের মধ্যে এআই নিয়ে আমরা অনেক কথাই বলবো, কিন্তু একটা জিনিসও আপনার কোনো কিছু ডেভেলপ করতে হবে না, কিছুই করতে হবে, সব প্ল্যাটফর্ম গুলো করছে, আমরা জাস্ট ইউজিংটা শিখবো। ইটস এ মার্কেটিং টার্ম ছিল, আমিও ইউজ করেছি, সবাই ইউজ করে। দ্যাটস দ্য থিং। ঠিক আছে স্যার। এছাড়াও ধরো এআই পাওয়ার্ড আমরা ধরো কপি টপি অ্যাড কপি গুলো লিখতে, ধরো ক্যাপশন গুলো লিখতে, তারপর আমরা যখন একটা ইমেজ তৈরি করতাম সেখানে কপি লিখতে, আমরা যখন হচ্ছে যে ধরো যে তোমার কোন একটা ভিডিও বানাবো সেই ভিডিও স্ক্রিপ্ট লিখতে, এখানে আমরা এআই এর ব্যবহার করতেছি আর কি। ঠিক আছে স্যার, দ্যাটস দ্য থিং। এখন আমাদের পয়েন্ট হলো যে এইটা হচ্ছে কোর ডিজিটাল মার্কেটিং এরিয়া। এখন কি আমরা সবকিছু শিখবো না, আমরা সব সময় বলে আসছি যে ভাই তুমি একটা বা দুইটাতে স্পেশালাইজড হও, বাকি বিষয়গুলোতে তুমি এভারেজ নলেজ রাখো, কারণ এক জীবনে ভাই সবকিছু শেখা সম্ভব না, এবং সবকিছু শিখলে আপনি সবকিছু করতে পারবেন। চেষ্টা ঠিক। এখন আপনার প্রশ্ন হতে পারে যে ভাই এআই এর দুনিয়ায় যদি সবকিছু এআই করে দেয়, বা এবং এআই এর কারণে আগে যেখানে 10জন লোক লাগতো এখন সেখানে 2জন লাগবে বা 3জন লাগবে, তাহলে বাকি কাজগুলো যদি আমরা না শিখি তাহলে আমি ইন্ডিভিজুয়ালি কিভাবে কাজ করব। এখান থেকেই ধারণা ভাই তোমাকে টিম করতে হবে। তুমি হয়তো যখন কাজটা নিচ্ছ তখন ভাই তুমি কাজ নাও, কোনো সমস্যা নেই, কিন্তু তোমার টিম থাকে, তুমি এক দুইটা বিষয়ে স্পেশালিস্ট, তোমার টিম মেম্বার এক দুইটা বিষয়ে স্পেশালিস্ট, তখন এভাবে কাজ করতে হবে, কিন্তু এক জীবনে ভাই সবকিছু শেখা যাবে না। কারণ সবকিছু শিখতে গেলে আপনার সারা জীবন, আপনি যদি এক ইউআই ইউএক্স নিয়ে পড়াশোনা করেন আপনার সারা জীবন কেটে যাবে, আপনি যদি এক কপি অ্যান্ড কন্টেন্ট নিয়ে পড়াশোনা করেন আপনার সারা জীবন কেটে যাবে। আর ইয়াও বলছে যে বর্তমানে যারা প্রেডিক্ট করছে, ভাই আবার সাউন্ড প্রবলেম হচ্ছে আসলে তাই। আচ্ছা, আবার যারা,
ক্লাসের মুড নষ্ট। আচ্ছা, তো মানে এআই যুগে বড় বড় প্লেয়াররা বলছে যে জেনারেলাইজড নলেজ থেকে তোমার স্পেশালাইজড নলেজের দিকে ওয়ার্ল্ড যাচ্ছে। এবং সারা পৃথিবীতে হচ্ছে যে দেখবেন যে আমরা আসতেছি এই জায়গাগুলোতে, তারপরে একটু হালকা বলে রাখি যে সারা পৃথিবীতে হচ্ছে যে আপনার স্পেসিফিক কাজের জন্য স্পেসিফিক মানুষ হায়ারের দিকে যাচ্ছে। কারণ হচ্ছে যে ইন হাউস লোক নেওয়া থেকে ফ্রিল্যান্স লোক নেওয়া। সেটা ফ্রিল্যান্স মানে এখানে অনেকেই ব্যবসায়ী আছেন, অনেকে আবার লোকাল মার্কেটে কাজ করবেন বলে আপনি ভাইবেন না যে ফ্রিল্যান্স মানে মার্কেট প্লেসে ফ্রিল্যান্সিং করতে হবে, নট লাইক দ্যাট। আপনি বাংলাদেশের লোকাল একটা মার্কেটে কাজ করেন, কোনো সমস্যা নেই, কিন্তু সে আপনাকে ফুল টাইম হায়ার না করে আপনাকে রিমোটলি জব দিবে এবং আপনি কম পয়সায় পাবে এবং স্পেসিফিক ফিল্ডে আপনাকে দিবে। আর দ্যাটস দ্য থিং। ঠিক আছে স্যার, এখন আমরা যদি বলি, তো আমরা এখান থেকে আসলে কি কি জিনিস শিখে ফেলবো? আর আমরা যদি এই টোটালটা ধরি তাহলে আমরা শুধুমাত্র মেটা শিখবো, এর স্ট্র্যাটেজি শিখবো, এর প্ল্যানিং শিখবো, এর টেকনিক্যাল যে পার্ট গুলো আছে সেই বিষয়গুলো শিখবো। ঠিক আছে স্যার, পাশাপাশি সিআরওর কিছু অংশ থাকবে, ফানেলের ফানেলের পুরোটা থাকবে, সিআরওর কিছু অংশ থাকবে, অ্যানালিটিক্স এর পুরোটা থাকবে না, অ্যানালিটিক্স এর কিছু অংশ থাকবে। যেমন আমরা জিটিএম শিখবো, আমরা জিএফওর এর হয়তো কিছুটা শিখতে পারি, অ্যাজ ওয়েল এজ আমরা হচ্ছে ধরো সার্ভার সাইড ট্র্যাকিং, এই ফেসবুক পিক্সেল, এখানে যে টেকনিক্যাল পার্ট গুলো আছে এই জিনিসগুলো শিখবো। আর ঠিক আছে স্যার, আর এআই এর মেথডস এর জন্য এআই এর যতটুকু দরকার। ওকে। এবং আমরা হচ্ছে এআই এর এআই এর আমরা শিখবো হচ্ছে মানে মেটা অ্যাডস এর জন্য এআই এর যতটুকু ব্যবহার আছে সেটা আমরা পূর্ণাঙ্গ ভাবে শিখবো, তাতে কোনো সন্দেহ নেই। তবে বর্তমানে মার্কেটে দেখবেন এআই রিলেটেড অনেক স্কিল ডেভেলপমেন্ট কোর্স আছে। তা আমি সবসময় সাজেস্ট করছি যে এআই আসলে আপনি যে বিষয়ে কাজ করেন ঠিক সেই বিষয়ের জন্য এআই যতটুকু লাগবে সেইটা শেখা ভালো আর কি। তা না হলে তো একটা বিশাল সমুদ্রে পড়ে যেতে হবে আর কি। কারণ এআই ধরেন এখন মেডিকেলেও লাগে, এআই ইমেজের, এআই গান বানাও, এআই ভয়েস থেকে কি ভিডিও, ইমেজ থেকে ভয়েস, এত কিছু আমার দরকার নাই। আমাদের দরকার হচ্ছে যে আমরা যে বিষয়গুলোতে স্পেশালিস্ট, এই বিষয়গুলোর জন্য যতটুকু এআই এর হেল্প লাগবে সেইটা একদম আমরা মাস্টার অফ মাস্টার শিখতে হবে। দুনিয়া শিখতে গেলে সারা জীবনে এআই শিখে যেতে হবে, আর কিছু করা যাবে না। ঠিক আছে স্যার? আচ্ছা, এখন আমরা আসি, মোটামুটি আমরা বুঝে ফেললাম যে ওভারঅল মার্কেটিং এর কি, মানে ওভারঅল ডিজিটাল মার্কেটিং এর কি এরিয়া এবং আমরা এখান থেকে কতটুকু শিখবো। এবার আমরা আসি, মোটামুটি আমাদের কিছু বেসিক জিনিসপত্র জানতে হবে আর কি। হ্যাঁ, না হলে যখন ওই যে আমরা ফানেল টানেল করবো যে ভাই এটা অ্যাওয়ারনেস করি, ভাই অ্যাওয়ারনেস কেন করি, এই প্রশ্নগুলো থাকবে যখন আমরা এই বেসিক টিপগুলো পড়বো আর কি। ঠিক আছে স্যার? এখন আমাদের পয়েন্ট হলো যে আমরা একটু বোঝার চেষ্টা করি যে মার্কেটিং জিনিসটা কি আর কি। তো দেখবেন যে আমি এখানে যে সংজ্ঞাটা লিখে রেখেছি এটা কোনো এক ভদ্রলোকের সংজ্ঞা আর কি, কটলার সাহেবেরই হতে পারে অথবা আরেকজন আছে তার হতে পারে। হ্যাঁ, দেখ আমি লিখে রাখছি। তো এই সংজ্ঞাটা আসলে আমরা পড়বো না, বাট আমরা জাস্ট একটু বলার চেষ্টা করি যে আমরা সাধারণত মার্কেটিং মানে বুঝি যে ওই ফেসবুকে একটা পোস্ট দিলাম, আপনারা যারা বইটা পড়েছেন, যে দুইটা বই দিয়েছিলাম যারা পড়েছেন তারা তো মোটামুটি জানেন। আর যদি না জানেন কোনো দরকার নেই, আর পড়াপড়ির দরকার নেই, আপাতত ক্লাসে মানে ইনভলভ থাকবেন, এই কথাগুলো শুনবেন এবং এগুলো এক্সপ্লোর করবেন ক্লাসের পরে আর কি। তো মার্কেটিংটা হলো যে জাস্ট হচ্ছে যে মার্কেটিং মানে হলো, যদি আমরা একদম বাংলা কথাই বলি, মার্কেটিং মানে হলো ফেসবুক পোস্ট নয়, ইউটিউবে একটা ভিডিও শেয়ারিং নয়। তাহলে মার্কেটিং কি? মার্কেটিং হলো তুমি যে প্রোডাক্ট বা সার্ভিসটা তৈরি করছো এবং মানুষের কাছে জানাচ্ছ, এইটা জানানোর মাধ্যমে এবং এই প্রোডাক্টটার মাধ্যমে তার জন্য ভ্যালু ক্রিয়েট হয়। সেই কথাটা একটু সংজ্ঞা দিয়ে সুন্দর করে বলেছে এখানে, আর্ট অ্যান্ড সায়েন্সের মিশ্রণ, যেটা তুমি কমিউনিকেটিং করবা একটা স্পেসিফিক মানুষের কাছে, যা তোমার স্যাটিসফাই হবে কি ওই তাদের প্রবলেম, তাদের নিডস যেটা আছে সেই নিডটা ফুলফিল হবে উইথ স্যাটিসফ্যাকশন, এবং হচ্ছে তোমার বিজনেস গ্রোথ হবে এইটা। বাট মার্কেটিং ইজ
একদম বাংলা কথা, যে মার্কেটিং হলো তুমি যে প্রোডাক্ট বা সার্ভিসটা দিচ্ছ সেটা যেন মানুষের ভ্যালু ক্রিয়েট হয়, তার বিনিময়ে ভাই তুমি পয়সা পয়সা পাচ্ছ, প্রফিট জেনারেট করতেছো, তোমার বিজনেস গ্রোথ হচ্ছে, বাংলা কথা। এখন হলো যদি আমরা একটা এক্সাম্পল দিতে চাই যে ভাই তাহলে মার্কেটিং এ কিভাবে ভ্যালু ক্রিয়েট করতে হবে, আমি ওয়ালটনের কথা বলি। ভাই ওয়ালটন কিভাবে ভ্যালু ক্রিয়েট করতেছে? ভাই আজ থেকে 10-15 বছর আগে বা ওয়ালটন যখন দুনিয়ায় আসেনি, একটা টিভি বাংলাদেশে কতজনের ঘরে ছিল, একটা ফ্রিজ কতজনের ঘরে ছিল। এখন দেখবেন বাংলাদেশের ঘরে ঘরে ফ্রিজ, কার কারণে ভাই? ওয়ালটনের কারণে। তাহলে এই ওয়ালটন, যে মানুষগুলো এই ওয়ালটনের ফ্রিজটা কিনেছে, ওর কি ভ্যালু অ্যাড করেছে ওর লাইফে? ওর লাইফে ভ্যালু অ্যাড করেছে যে ভাই আগে পান্তা ভাত খাইতি, এখন একটু ফ্রিজ থেকে গরম করে রাখা আছে। তার মানে একটা ভ্যালু অ্যাড হবে, এবং এটা একটা সাশ্রয়ী দামে পাচ্ছ, মালটা টেকসই পাচ্ছ। ওদের স্লোগান কি? আমাদের কথা গেছে, বোঝা গেছে তার? এরকম প্রত্যেকটা প্রোডাক্ট দেখবেন, প্রত্যেকটা প্রোডাক্ট মানুষের লাইফে কোনো না কোনো ভ্যালু অ্যাড করতেছে। এইটাই যখন আমরা কাউকে জানাই, যে প্রসেসের মধ্য দিয়ে কাউকে আমরা জানাই, এইটাকে আমরা বলি হচ্ছে মার্কেটিং। আর এই প্রসেসটাকে বলতে পারো তুমি মার্কেটিং কমিউনিকেশন অর মার্কেটিং এনিথিং। তার মানে আমরা যে, আমার যে টার্গেট অডিয়েন্স, তার যে একটা প্রবলেম আছে, তার যে একটা ডিমান্ড আছে, তার যে একটা নিড আছে, এই নিডটা কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিসের মাধ্যমে আমরা ফুলফিল করি। ফুলফিল করার পরে তার কাছ থেকে ভাই আমরা টাকা নিই। এবং এই যে ভ্যালু অ্যাড করলাম, এই ভ্যালুটা অ্যাড এক একজন, অ্যাপেল করে একভাবে, এইচপি করে একভাবে, ওয়ালটন করে একভাবে, আরো যে অন্যান্য ইয়ে আছে, রয়্যাল এনফিল্ড করে একভাবে। ঠিক আছে স্যার? তার মানে দিন শেষে কি, সে কিন্তু আপনার লাইফে ভ্যালু অ্যাড করছে। ঠিক আছে স্যার? তার মানে মার্কেটিং এর কাজ, যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা মানুষের মানুষের কাছে এই তথ্যপত্র গুলো জানাই, সেটাই হচ্ছে মার্কেটিং। ঠিক আছে স্যার? এই নিচের এই 7 মিক্স মার্কেটিং এর যে কিছু প্রিন্সিপাল আছে বা মার্কেটিং মিক্স আছে, 4 পিস বা 7 পিস, এটা যদি আমরা পড়ি, তাহলে এই জিনিসটা বুঝতে আমাদের আরো সুবিধা হবে আর কি। যখন আমরা কোনো কিছুর মার্কেটিং, মার্কেটিং মানে কি? তার মানে ভাই, তোমার কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস আছে, এই সার্ভিস বা এই প্রোডাক্ট বা সার্ভিস কারো 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 না কারো জীবনে, সবাই না, একমাত্র নাপা, নাপা যে ট্যাবলেট বা বড়ি বা যাই বলে, আর করোনার টিকা, এই দুইটা প্রোডাক্ট বাদে 800 কোটি মানুষের জন্য কোনো প্রোডাক্ট পৃথিবীতে নাই। এই প্রোডাক্ট সবসময় এই গ্রুপ অফ পিপল, যেটাকে আমরা বলি অডিয়েন্স, কেউ বলে টিজি, কেউ বলে টার্গেট অডিয়েন্স। তার মানে আপনি যে প্রোডাক্ট বা সার্ভিস করতেছেন এই গ্রুপ অফ পিপলের জন্য, ওই গ্রুপ অফ পিপলের আপনি ভ্যালু অ্যাড করতেছেন, মানে তার কোনো একটা প্রবলেমকে সলিউশন দিচ্ছেন। এই জিনিসটাই যখন আমরা তাদের মাধ্যমে জানাচ্ছি, সেটা এডুকেট করে, ইনফরমেশন দিয়ে, এই জিনিসগুলো যখন তাকে জানাচ্ছি, এইটার নামই হচ্ছে মার্কেটিং। তার মানে মার্কেটিং নট লাইক জাস্ট ফেসবুকে পোস্ট দিলাম তাই, তাই না? আচ্ছা, এবার আসি যে মার্কেটিং এর যখন আমরা প্রিন্সিপালটা পড়ে ফেলবো, তখন এই জিনিসটা আমাদের ক্লিয়ার হবে। মার্কেটিং প্রিন্সিপালের 7টা ইয়া আছে, 7টা এলিমেন্ট। এর প্রথম এলিমেন্টের নাম হচ্ছে প্রোডাক্ট। তার মানে যখন তুমি একটা মার্কেটিং শুরু করবা, তখন একটা প্রোডাক্ট থাকতে হবে আর কি, প্রোডাক্ট অথবা সার্ভিস। এখন এই প্রোডাক্টের জন্ম হয়েছে কিভাবে? ওই যে বললাম, কোনো না কোনো মানুষের প্রবলেম সলিউশন হয়েছে, ওই প্রবলেমের সলিউশন দেওয়ার মাধ্যমে তার লাইফে আপনি ভ্যালু অ্যাড করলেন। এখন ধরেন আপনি আর্জেন্টিনা যাবেন মেসির সাথে, মেসি এবারও সেরা। যাই হোক, এই যে আপনি আর্জেন্টিনা যাবেন মেসির সাথে দেখা করতে, তাহলে মেসির সাথে আপনি দেখা করলেন, এখন আর্জেন্টিনা মেসির সাথে দেখা করতে গেলেন, মানে আপনি একটা কোনো ফুটবল ম্যাচ দেখবেন, বার্সেলোনা বলেন, অমুকের বলেন, তমুকের বলেন, একটা খেলা দেখবেন। ঠিক আছে ভাই, এখন এই যে খেলা দেখতে গেলেন, ওখানে তো আপনার শ্বশুর বাড়ি না, শালীর বাড়িও না, তাহলে আপনি থাকবেন কোথায়? এটা একটা প্রবলেম। ওইখানে দেখবেন অনেক জন্ম হয়েছে অনেক হোটেলের। তার মানে আপনার এই প্রবলেমের সলিউশন করলো কি? হোটেল। তার মানে হোটেল, এটা ইটস প্রোডাক্ট অর সার্ভিস। ঠিক আছে স্যার? আপনি ঢাকা শহর খুব জ্যাম, আপনি ঢাকা শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত একটু দ্রুত যেতে চান, এটা একটা প্রবলেম। এর সলিউশন দিয়েছে কে? পাঠাও বা উবার, বাইকে উঠে আপনি এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে গেলেন। এই যে, তার মানে তার লাইফে একটা ভ্যালু অ্যাড করলেন। এখন এই যে একটা ভ্যালু এড করলে ঢাকা শহরে দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় দ্রুত চলে যেতে পারবেন, পাঠাও যে আপনার ভ্যালু এড করলো। এখন এই যে পাঠাও যখন এটা তৈরি করছে, তখন কি ঢাকা শহরে যে 4 কোটি মানুষ থাকে সবার জন্য না, এই গ্রুপ অফ পিপল যারা অ্যাপ চালাতে জানে, যাদের ইন্টারনেট সম্পর্কে ইয়ে আছে, ইয়াং এজ, তাদের তাদের হচ্ছে ক্লায়েন্ট, তাই না? এই যে তার আপনি ভ্যালুটা অ্যাড করলেন, এখন এই ভ্যালুটা যে অ্যাড করলেন, তাহলে এই ভ্যালুটা অ্যাড করলেন, ভালো কথা, তাহলে তাদেরকে আগে জানাতে হবে না? এই যে জানানোর প্রসেস, এটা নামে মার্কেটিং।
ঠিক আছে স্যার? এই জন্য দেখবেন তারা ফেসবুকে করতো, ইউটিউবে করতো। তারা দেখবেন যে যখন পাঠাও আসে তখন ঢাকা শহরের মোড়ে মোড়ে দাঁড়ায়া তারা অ্যাক্টিভিশন করতো, ভাই আসেন প্রথম রাইডে 100 টাকা ফ্রি পাবেন, এই নেন আপনার মোবাইল দিয়ে ইয়াটা ইনস্টল করেন। দ্যাটস দ্য থিং। এই যে জানানো, দ্যাট ইজ দ্য মার্কেটিং। ঠিক আছে স্যার? আচ্ছা, এরপরে হচ্ছে যখন আমাদের কোনো একটা প্রোডাক্ট দুনিয়ায় আসলো, তাহলে ওই প্রোডাক্টের একটা প্রাইসিং করতে হবে, তাই না? এখন এই প্রাইসিং এর অনেকগুলো স্ট্র্যাটেজি আছে, আপনারা একটু পড়াশোনা করে নিয়েন আর কি, হ্যাঁ, পড়াশোনা করে নিয়েন। বাট আমরা এখানে এত আলোচনা তো আসলে করতে পারবো না, তাহলে আবার এই এমবিএ হয়ে যাবে। ঠিক আছে স্যার? তো আমরা যখন কোনো একটা প্রোডাক্ট মার্কেটে নিয়ে আসলাম, এবং একটা কথা সবসময় মাথায় রাখবেন, যখন আমরা কোনো একটা প্রোডাক্ট নিয়ে আসবো, প্রোডাক্টে কোনো কম্প্রোমাইজ চলবে না। কয়দিন আগে একটা নিউজ আসছে না, $120 না $200 খরচ হয় আইফোন বানাইতে, আর বিক্রি করে 1 লাখ, 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা বিক্রি করে। তার মানেটা কি? তার মানে এই এটা জিনিস দেখেন আর কি, যে একটা প্রোডাক্ট কত খরচ, কিন্তু সেইটা পারছে কেন জানেন? কারণ প্রোডাক্টে তার কোনো কম্প্রোমাইজ নেই। আইফোন অলওয়েজ শেয়ার, যদিও ব্যাটারিটা 1 বছর পরে নষ্ট হয়ে যায়, নষ্ট হয় না, আস্তে আস্তে কমে যায়। যাই হোক, তো এই যে ব্যাপারটা আর কি, তার মানে প্রোডাক্ট হতে হবে 1 নাম্বার। আপনি যদি প্রোডাক্ট ভালো না হয়, আপনি সারা জীবন ধরে খুব দারুণ দারুণ মার্কেটিং করবেন, ইনফ্লুয়েন্সার নিয়ে আসবেন, এটা করবেন সেটা করবেন, সাময়িক সেল বাড়বে, কিন্তু একটা সময় পরে আপনি মুখ তুলবে পড়তে হবে। এই জন্য প্রোডাক্ট ডেভেলপ করতে হবে নাম্বার 1। ঠিক আছে স্যার? এরপরে হচ্ছে আমরা প্রোডাক্টের একটা প্রাইস সেট করবো আর কি। এখন এই প্রাইস যদি, যারা বইটা পড়েছেন, যদি আপনি ব্লু ওশানে খেলেন, তাহলে তো আপনি একদম ইয়ার মতো হাই 200 টাকা দিয়ে বানায়া 1,000 1,500 ডলার বিক্রি করবেন। আর যদি আপনার মার্কেটে রেড ওশানে থাকেন, যদি হচ্ছে যে, এই জিনিসগুলো বইটিগুলো দিয়েছিলাম কিন্তু এই জন্য পড়ার জন্য, কারণ ব্লু ওশান রেড ওশান পড়াতে যেহেতু আর আমি এমবিএ পড়াবো না ভাই, বুঝতে পারছেন ব্যাপারটা, এই জন্য বলেছিলাম বইটা পড়ে ফেলতে। তো ব্লু ওশান মানে আমি যে এতটুকু বলি, আমরা একটু মনে রাখি যে ওই প্রোডাক্টের আসলে কোনো কম্পিটিটর নেই, আপনিই রাজা। রেড ওশান মানে যেখানে অনেক কম্পিটিটর আছে আর কি, দ্যাটস দ্য থিং। এতটুকু বুঝলেই হবে। ঠিক আছে স্যার? তো যদি এটা আপনার ব্লু ওশানে থাকে, তাহলে আপনি প্রাইস ওই 200 টাকায় বানায় 1,500 ডলার বিক্রি করেন, কোনো সমস্যা নেই, 200 ডলার দিয়ে বানায়। কিন্তু যখন আপনার মার্কেটে আরো কম্পিটিটর থাকবে, তখন প্রাইসিং করার সময় আপনার অনেক ধরনের স্ট্র্যাটেজি আছে, সেটা আপনি করতে পারেন। সাধারণত মার্কেটে আমরা যারা স্মল মিডিয়াম কোম্পানির জন্য কাজ করি, এরা কম্পিটিশন বেসড প্রাইসিং মডেল করে আর কি। যেমন ধরেন, একটা শাড়ি, জামদানি শাড়ি আপনি বিক্রি করবেন ধরেন 10,000 টাকা, আপনার কম্পিটিটর বিক্রি করে 10,000 টাকা, আরেকজন বিক্রি করে 10,000 টাকা, আরেকজন বিক্রি করে 9,500 টাকা, আরেকজন বিক্রি করে ধরেন 10,500 টাকা, আরেকজন বিক্রি করে 9,500 টাকা, আরেকজন বিক্রি করে এই যে ব্যাপারটা, আপনি যদি একবারে 15,000 টাকা দেন ভাই, তাহলে এই মাল কেউ কিনবে না, কারণ মার্কেটে এই প্রোডাক্টের যেমন ডিমান্ড আছে, অ্যাজ ওয়েল এজ এই মার্কেটের অ্যাভেলেবিলিটিও আছে, আরেক জায়গা থেকে সে কিনে নিবে আর কি। এই জন্য হচ্ছে কম্পিটিশন বেসড মার্কেটিং করে। এছাড়াও আরো অনেক ধরনের মার্কেটিং আছে, ডাইনামিক প্রাইসিং আছে, স্কিমিং প্রাইসিং আছে, ইকোনমি প্রাইস আছে, কম্পিটিশন বেসড প্রাইসিং আছে, সাইকোলজিক্যাল প্রাইসিং আছে। ওই যে লেখে না 99.99, এটা নাকি মানুষের সাইকোলজিতে খুব হিট করে, আসলে হিট করে। যে যখন আপনি দেখবেন যে কিনে 999 টাকা, 999 টাকা, যখন ওরে আল্লাহ 1,000 টাকা দুইটা নোট দিতে হইবো। এরকম একটা সাইকোলজিক্যাল হিট করে। সো এরকম বহু প্রাইসিং স্ট্র্যাটেজি আছে, আপনি যে কোনোটা করতে পারেন। সাধারণত এই জিনিসগুলো আমাদের করতে হয় না, কারণ আমরা যারা এজ এ মিডিয়া বায়ার বা আমরা ফেসবুক এড এক্সপার্ট বা ইয়ার হিসেবে কাজ করি, তাদের যেটা হয় বস, সেটা হলো এই জিনিসগুলো ওই বিজনেসের মালিক, মানে বিজনেস ডেভেলপ যারা করে তারা এগুলো করে রাখে, আমরা জাস্ট ইয়া করি, বাট এগুলো আমাদের শিখতে হয় আর কি, দ্যাটস দ্য থিং। আচ্ছা, প্লেস, প্লেস মিনস হলো অ্যাভেলেবিলিটি। ধরেন আমরা সারাদিন আমরা যে লাইফ বয়ের অ্যাড দেখি, দেখবেন যে লাইফ বয়ের সুন্দরী সুন্দরী মেয়েরা, এই দীপিকা, কোন সময় কারিনা, কোন সময় অমুক তমুক, দেখবেন যে বিশাল এক বাথটবের মধ্যে গোলাপ ফুলে সাজানো, তার মধ্য থেকে গোসল করে উঠে আসতেছে, লাক্স সাবানের বিজ্ঞাপন, এটা কিন্তু আমরা দেখি। তো এখন আপনি এই লাক্স সাবানের বিজ্ঞাপন দেখলেন, অ্যাডভার্টাইজিং দেখলেন, মার্কেটিং দেখলেন, দেখার পরে আপনি ওই অবস্থায় আছেন, যে অবস্থায় আছেন, বাজারে যে বললেন যে ভাই আমার একটা সাবান দাও, নিচে যে বললেন যে ভাই আমার একটা লাক্স সোপ দাও দোকানে, দোকানদার বললো যে ভাই এটা এখন নাই। তার মানে হচ্ছে যে মার্কেটিং এ প্রোডাক্ট প্রাইসের পরে ওই প্রোডাক্টটার মার্কেটে অ্যাভেলেবিলিটি এনশিওর করার পরে দেখেন পরেরটাই আছে প্রমোশন, প্রমোশনে যেতে হয় আর কি। তার মানে ধরেন যে আপনার মার্কেটে প্রোডাক্টের অ্যাভেলেবিলিটি নেই,
তার আগে আপনি প্রমোশন শুরু করলেন, তাহলে ওইটা আর খাবে না। মানে ওইটার মানে ইয়া হবে না, ব্যাড এক্সপিরিয়েন্স হবে, আপনার ওই মাল আর কেউ কিনবে না। ঠিক আছে স্যার? তার মানে প্লেস মানে হলো অ্যাভেলেবিলিটি। এখন ডিজিটাল প্রোডাক্ট আছে, যেমন আমরা কোর্স সেল করি, এটা ডিজিটাল প্রোডাক্ট। এটা কোথায় থাকে? ওয়েবসাইটে থাকে। অথবা ধরো যারা ই কমার্স সেল করে, তারা ফিজিক্যাল প্রোডাক্টই বেচে কিসের মাধ্যমে? ওয়েবসাইটের মাধ্যমে। তার মানে ওয়েবসাইটে অবশ্যই কি, যে প্রোডাক্টটা তুমি মার্কেটিং করতেছো ওইখানে যে যেন লেখা না থাকে আউট অফ স্টক, লেখা থাকতে হবে কি ইন স্টক, মানে অ্যাভেলেবেল আছে, অর্ডার করো এখনই পাবা 2 দিনের মধ্যে। দ্যাটস দ্য থিং। ঠিক আছে স্যার? এই এরপরের স্টেজ হচ্ছে প্রমোশন। প্রমোশন মানে হলো ওই যে প্রমোশন বলেন, অ্যাডভার্টাইজিং বলেন, তার মানে হচ্ছে আপনার প্রোডাক্ট নাম্বার ওয়ান, প্রোডাক্টের প্রাইস সেট করেছেন, অ্যাভেলেবিলিটি আছে। আপনি এখন অ্যাভেলেবিলিটি অনেক ভাবে আছে। আমরা যারা কাজ করি সাধারণত তারা তো আসলে ওয়েবসাইটে সেল করি, একটা ওয়ার হাউসে মাল থাকে, বা অ্যামাজন যদি বলেন, সারা দেশে সারা পৃথিবীতে ওদের ওয়ার হাউস আছে, এবং সেখানে অনেকে, যাই হোক আর কি, যে যেখান থেকে যেটা অর্ডার হয় সেই ওয়ার হাউস থেকে নিয়ে দেয়। এছাড়াও ধরেন অনেকে হচ্ছে ডিলারশিপ মডেলে বিজনেস করেন, যেমন ওয়ালটন টোটন, ওয়ালটন এই ওই অমুক তমুক আছে, এরা সব ডিলারশিপ মডেলে বিজনেস করে। তার মানে পাড়ার মনে মনে দেখবেন ইয়া আছে। এটা একটা পয়েন্ট। আবার হচ্ছে অনেক মডেল আছে যে হচ্ছে যে আহ, ওই যে মুদিখানার দোকানে আমরা যে প্রোডাক্ট গুলো পাই আর কি, সেটাও একটা মডেল। ঠিক আছে স্যার? এরকম অনেকগুলো মডেল আছে বিজনেসের। দিন শেষে আমাদের তুমি যে মডেলে যাও এবং তুমি যেখানেই তোমার প্রোডাক্টটা থাক, প্রোডাক্টের অ্যাভেলেবিলিটি থাকতে হবে মার্কেটে, যাতে প্রোডাক্টটা চাওয়ার পরে, প্রমোশন করার পরে প্রোডাক্টটা চাইলে পাই। তো এই কথা বলার সাথে সাথে প্রমোশন কি জিনিস সেটা আমরা বুঝে গেছি। প্রমোশন মানে হলো মার্কেটিং কমিউনিকেশন করা আসলে, যে ভাই তোমার এই প্রোডাক্ট আছে, সেল হবে আর কি, মানে কমিউনিকেট করতেছে অডিয়েন্সের সাথে। দেশটা ঠিক। ঠিক আছে স্যার? এরপরে এইটাই হলো মোটামুটি মার্কেটিং মিক্স ছিল 4 পিস, পরে 3টা বাড়াইছে আর কি। এটা হলো, আরেকটা হলো পিপল। পিপলটা হচ্ছে এটা পরবর্তীতে বাড়ানো হয়েছে আর কি। আমরা যখন পড়ালেখা করছি তখন 4 পি না, আগেই ছিল, আগেই ছিল। 4 পিটারই বেশি ইয়াদ দিত। তো পিপলটা হচ্ছে যে প্রোডাক্ট, তুমি যে প্রোডাক্ট বা সার্ভিসটা দিচ্ছ তাতে কাদের জন্য আসলে? তাহলে তোমার অডিয়েন্সের জন্য। ওদেরকে নিশ্চিত করা, ওদেরকে নিশ্চিত করা যে প্রোডাক্টটা মানে যে পিপল নিচ্ছে, ওই ওদেরকে নিশ্চিত করা যে এইটা খুব স্মুথলি পাচ্ছে আর কি। যেমন ধরো তোমার এটা হতে পারে যে আহ যেমন ওইটা ভালো মতো কাস্টমার সাপোর্ট পাচ্ছে কিনা, এটা হতে পারে। অথবা ধরেন যে আপনার ওয়েবসাইটে এসে, ধরেন যে ওই যে লাইভ চ্যাটের যে ব্যাপার স্যাপার গুলো থাকে, মানে পিপল আসলে, মানে এই যে প্রোডাক্ট প্রাইস প্লেসমেন্ট এবং প্রমোশন করার পরে পরের ধাপে যে আমরা পিপল বলছি, তার মানে নিচ্ছে কে? পিপল। পিপল বেটার এক্সপেরিয়েন্স পাচ্ছে কিনা, এইটার নামই হচ্ছে যে পিপল বলা হয়েছে আর কি। ঠিক আছে? এর মধ্যে অবশ্য মানে আরেকটু আগ বাড়ায় বলে হচ্ছে তোমার কোম্পানিতে যে এমপ্লয়ি গুলো কাজ করতেছে না, তাদেরও একটা বেটার এক্সপিরিয়েন্স এর ব্যাপার আছে। তার মানে কি, কাস্টমার এন্ডের একটা বেটার এক্সপিরিয়েন্স এর ব্যাপার আছে, তোমার কোম্পানিতে যে ইনহাউস যে লোকগুলো আছে তাদেরও এক্সপিরিয়েন্স এর একটা ব্যাপার আছে। এটার নামই হচ্ছে পিপল। তার মানে এটা হচ্ছে মার্কেটিং এর একটা পার্ট, মার্কেটিং এর একটা এলিমেন্ট। যে তার মানে হচ্ছে যে কি, ধর তোমার ওই যে লোক নেই জন্য নিধিরাম সর্দার, এরকম আছে না? মানে মার্কেটিং মানে বিজনেস করতে হলে যে তোমার মানে বিজনেসের পিপল একটা পার্ট, যেখানে একটা মার্কেটিং এর একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। ঠিক আছে স্যার? আর একটা হচ্ছে প্রসেস। আমরা যদি প্রসেস হিসেবে চিন্তা করি, যেমন ধরেন যে আমরা যদি একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিই, ধরেন আমি দারাজে অর্ডার করতে গেলাম। তো দারাজে অর্ডার করতে যে, ঠিক আছে ভাই, আপনি ওখানে বিকাশ নগদ রকেট আছে, কিন্তু আপনার কার্ড পেমেন্ট নেই। ভালো না প্রসেস? অথবা ধরেন যে আপনি অর্ডার করতে যে হারায় গেছেন, অ্যাড টু কার্ট বাটনই খুঁজে পাচ্ছেন না, ভালো নাই প্রসেস। অথবা আপনি অর্ডার করবেন আপনার ওয়েবসাইটে, ভালো না প্রসেস? ঠিক আছে স্যার? এইগুলোকে আমরা বলছি হচ্ছে প্রসেস। অথবা আপনার কোনো একটা জায়গায় ইয়া হয়ে গেছে, এরপরে আসলে কি পদক্ষেপ নেবে? আপনার একটা কল দিতে হবে, অথবা আপনার লাইফ সেট সলিউশন থাকতে হবে। যদি এই লাইফ সেট সলিউশন থাকে এবং কল দেওয়ার সুযোগ থাকে, ডিরেক্ট ইন্টারেক্ট করতে পারে, দ্যাটস গুড প্রসেস ফর দ্যাট বিজনেস। ঠিক আছে স্যার? এবং যে কোনো বিজনেসের ক্ষেত্রে একটা বিশ্বাসযোগ্যতার জায়গা তৈরি করতে হয়, সেই জন্য হচ্ছে ফিজিক্যাল এভিডেন্স ইজ ইম্পর্টেন্ট। দেখবেন অনেক বিজনেসে বলে, অনেক ধরনের বিজনেসের বলে আমাদের লাইসেন্স নাম্বার এত, এটা বলে দেয়। আবার অনেক বিজনেসে দেখবেন আপনি হোটেল টোটেলে যখন খাইতে যান, তখন দেখবেন ওই ট্রেড লাইসেন্সের কপিটা উপরে ইয়ে করা থাকে। অথবা দেখবেন যে ঢাকা শহরের বিভিন্ন জায়গা খাইতে যাবেন, দেখবেন যে ওই রেস্টুরেন্টের মধ্যে ওই যে একটা মেশিন দিয়ে দিচ্ছে আর কি, মানে ট্যাক্সের যে ব্যবসা, মানে ট্যাক্সের ওই টিন সার্টিফিকেটের নাম্বারটাও দিয়ে দেয়। ঠিক আছে? এটা হচ্ছে ধরেন ওই টাইপের বিজনেসের ক্ষেত্রে।
আর যদি আমরা ই কমার্স বা অনলাইন টাইপের বিজনেসের ক্ষেত্রে দেখি, তাহলে ওয়েবসাইট একটা ফিজিক্যাল এভিডেন্স। তোমার ফেসবুক পেজ টেজ গুলো আছে, যেটা হচ্ছে তোমার ধরো ইয়া আর কি, ফেসবুক পেজটাও আমরা একটা ফিজিক্যাল এভিডেন্সে ধরতে পারি, এবং সেটা ধরো তোমার ওই যে ব্লু মার্ক, মানে মানে ইয়া আর কি, যেটা বলে ব্লু মার্ক টিক মার্ক দেওয়া, ইটস ফিজিক্যাল এভিডেন্স। এছাড়া ধরো ইউজিসি কন্টেন্ট যেগুলো আছে, মানে তোমাকে রিকমেন্ড করছে, রিভিউ দিচ্ছে, ধরো গুগলের, আমরা যে গুগলে একটা রিভিউ নিই তাই না, গুগলে রিভিউ আছে, অথবা তোমার প্রোডাক্টের মধ্যে রিভিউ দিচ্ছে, এইগুলো হচ্ছে ফিজিক্যাল ফিজিক্যাল এভিডেন্স। তো এই জিনিসগুলো যখন থাকে, তখন সেইটাকে আমরা মার্কেটিং বলি। তার মানে মার্কেটিং মানে কি শুধু ফেসবুকে পোস্ট দেয়া? না, মার্কেটিং মানে এই জিনিসগুলো এনশিওর করা। তার মানে আমরা যদি এখন বলি যে মার্কেটিং মানে হলো তুমি কোনো প্রোডাক্ট বা সার্ভিস দিয়ে কোনো একটা অডিয়েন্সকে, তোমার টার্গেট অডিয়েন্সকে তুমি ভাই তার লাইফে ভ্যালু এড করছো। যেমন ওয়ালটন কম দামে ফ্রিজ দিয়ে, কম দামে এবং টেকসই ফ্রিজ দিয়ে মানুষের লাইফে ভ্যালু অ্যাড করতেছে। দ্যাটস দ্য থিং। এখন এই জিনিসটাই যখন তুমি ওই অডিয়েন্সদেরকে জানাবা, এইটার নামই হচ্ছে মার্কেটিং বা মার্কেটিং কমিউনিকেশন। ঠিক আছে স্যার? এই, আচ্ছা, এখন আমরা আসি যে, এখন ধরো আমরা আসি যে মার্কেটিং আমরা বুঝলাম, তাহলে ব্র্যান্ডিং জিনিসটা কি? এটা আমাদের একটু বোঝার দরকার আছে, হ্যাঁ। তার মানে মার্কেটিং হলো সেই প্রক্রিয়া বা সেই প্রসেস যার মাধ্যমে আমার প্রোডাক্ট বা সার্ভিস কি আছে সেটা আমি জানাই তাকে, আমার টার্গেট অডিয়েন্সকে। টার্গেট অডিয়েন্স কারা? সারা দুনিয়ার মানুষ না, আমার এই প্রোডাক্টের জন্য যারা আমার টার্গেট অডিয়েন্স। যেমন আমরা পাঠাওয়ের উদাহরণ দিলাম, যে গ্রুপ অফ পিপল 4 কোটি মানুষ না, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে ব্র্যান্ডিং মানে কি? ব্র্যান্ডিং মানে হলো সেই প্রসেস, যে প্রসেসের মাধ্যমে তোমার ওই প্রোডাক্ট বা সার্ভিসের জন্য মানুষের মনে একটা অনুভূতি সৃষ্টি হয়, মানুষের মনে একটা বিশ্বাসযোগ্যতার জায়গা তৈরি হয়, সেটার নাম হচ্ছে ব্র্যান্ডিং। ঠিক আছে স্যার? এখন এরকম ব্র্যান্ডিং এর অনেক প্রসেস আছে, হ্যাঁ। মার্কেটিং এর, ব্র্যান্ডিং এর আসলে অনেকগুলো প্রসেস আছে, হ্যাঁ। তো সেই প্রসেস টোসেস গুলো নিয়ে আমি একটু হালকা আলোচনা করি। ধরো এগুলোতে বিশাল বড় বড় চ্যাপ্টার, মানে বিশাল বড় বড়, আপনারা একটু এক্সপ্লোর করে নেন আর কি, মানে আমার এই কোর্সের জন্য যতটুকু আমার জ্ঞান দেওয়া দরকার ততটুকু আমি দিব আর কি। ঠিক আছে স্যার? তাহলে মার্কেটিং মানে আমরা বুঝলাম যে কারো লাইফে ভ্যালু অ্যাড করা। এই যে ভ্যালু অ্যাড করতেছি আমরা কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস দিয়ে, সেইটা মানুষের জানানোর যে প্রসেস, দ্যাট ইজ মার্কেটিং। তার জন্য ওই 7টা ধাপ আছে, ওই 7টা ধাপ কমপ্লিট করলেই আপনি প্রপার মার্কেটিং করতেছেন। আর ব্র্যান্ডিং মানে হলো যে আপনি মানুষের মধ্যে আপনার এই প্রোডাক্ট বা সার্ভিসটা দিয়ে তার মনে একটা বিশ্বাসযোগ্যতা জায়গা তৈরি করতেছেন, একটা আস্থার জায়গা তৈরি করতেছেন। ঠিক আছে স্যার? এই হলো ব্র্যান্ডিং। এই জন্য দেখেন এখানে কথা আছে, ব্র্যান্ডের মার্কেটিং এর পারপাস কি, ব্র্যান্ডের পারপাস কি। এটা একটা শর্ট টার্ম হয় মার্কেটিং, ক্যাম্পেইন বেসড, এটা লং টার্ম মানুষের মনে থাকা। ঠিক আছে? এই জিনিসগুলো ব্র্যান্ড আইডেন্টিটি, পারসেপশন, এইগুলো টুলস আমরা কিসের মাধ্যমে করি? ব্র্যান্ডিং আমরা করি লোগো, টোন, ভ্যালু, ডিজাইন, এইগুলোর মাধ্যমে। দেখবেন আপনারা আজকে বেশ বড় বড় ব্র্যান্ডের ফেসবুক পেজ গুলো ভিজিট করবেন, যেমন ধরেন নাইকির পেজ ভিজিট করবেন, গুসির পেজ ভিজিট করবেন, ডিওরের পেজ ভিজিট করবেন, বাংলাদেশের রবি, তারপরে হচ্ছে যে ওটা কি বলে, রবি, জিপি, এদের পেজ গুলো ভিজিট করবেন। দেখবেন এদের একটা নির্দিষ্ট লোগো আছে, এদের একটা মিশন ভিশন আছে, এদের একটা স্টোরি আছে, এদের ব্র্যান্ড একটা পার্সোনালিটি আছে। তারপরে হচ্ছে যে এদের দেখবেন ক্রিয়েটিভ গুলোর জন্য একটা কালার প্যালেট তারা বেছে নেয়। এই জিনিসগুলো আছে। যখন হচ্ছে যে আপনি মানে এই লোগো, ব্র্যান্ড ভয়েস, ব্র্যান্ডের পার্সোনালিটি বা ব্র্যান্ড ভয়েস একই কথা, স্টোরি, কি কি ভ্যালুজ হচ্ছে, মানে আপনার থেকে তারা কি পাচ্ছে, এই জিনিসগুলো যখন আপনি এনশিওর করবেন, তখন আসলে আপনি কি ব্র্যান্ডিং করতেছেন। কিন্তু আমরা কি করে দেখবেন যে আমরা আজকে একটা ক্রিয়েটিভ ডিজাইন করতেছি, যেখানে ধরেন ব্লু আর ব্ল্যাক এর কম্বিনেশন, কালকে একটা ইয়া করলাম যে সেখানে হচ্ছে যে ইয়েলো আর রেড এর কম্বিনেশন, তাহলে কি হলো? তাহলে হলো না। কারণ আমরা যখন একটা ব্র্যান্ড করি, তখন যখন আমরা আজকে অনলাইনে সার্চ দিবেন, দেখবেন যে ব্র্যান্ড, মানে নেসলের ব্র্যান্ড গাইডলাইন আছে, বিশাল এক বই, মানে 100-150 পেজের একটা বই। মানে যখন আপনি সোশ্যাল মিডিয়াতে কোনো একটা কন্টেন্ট ক্রিয়েট করবেন, ওর ব্র্যান্ড গাইডলাইন আছে, লোগো কোথায় হবে, কালার কোনটা হবে, লোগোর প্লেসমেন্ট কোথায় হবে, ডানে বামে উপরে নিচে, ঠিক আছে, কপিটা কোথায় যাবে,
কোন কালার কম্বিনেশনে যাবে, এই জিনিসগুলোর নামই হচ্ছে কি ব্র্যান্ডিং করা আর কি, বা ব্র্যান্ড ম্যানেজমেন্ট বলে আর কি। ঠিক আছে স্যার? ব্র্যান্ড ম্যানেজমেন্ট করাই মানে আসলে ব্র্যান্ডিং করা, দ্যাটস দ্য থিং। ঠিক আছে স্যার? যেমন ধরেন প্রত্যেকটা ব্র্যান্ডের একটা মানে তখনই প্রত্যেকটা ব্র্যান্ডের একটা, যখন আপনি দেখবেন আমরা বলি না যে ভাই, দেখবেন বর্তমানে একটা বাজওয়ার্ড স্টোরি টেলিং, স্টোরি টেলিং, স্টোরি টেলিং। ভাই স্টোরি টেলিংটা কি? স্টোরি টেলিং মানে হলো তোমার ওই ব্র্যান্ডটা কিভাবে শুরু হয়েছে, আপনার ব্র্যান্ডের উদ্দেশ্য কি, কাদের জন্য, এই কথাগুলো মানে এরকমই আর কি। হ্যাঁ, মানে যখন হচ্ছে কি কেন, কি কেন, কিভাবে, কার জন্য, কেন, কিভাবে, কার জন্য, এই তিনটা প্রশ্নের উত্তর যখন আপনি পাবেন, তার মানে আপনি হচ্ছে একটা ব্র্যান্ড স্টোরি তৈরি করতে পারবেন। তার মানে কি? যেমন ধরুন আমরা যদি একটা উদাহরণ দিই, নাইকি একটা ব্র্যান্ড। নাইকি ব্র্যান্ডের জন্ম হয়েছে কিভাবে ভাই? নাইকি একটা ব্র্যান্ড, তো নাইকি প্রত্যেকটা ব্র্যান্ড একটা পারপাস থাকে। নাইকি নাইকি ব্র্যান্ডের পারপাস কি? নাইকি সবসময় বলে যে ভাই তোমার যদি একটা দেহ থাকে তাহলে তুমি একটা অ্যাথলেট। ইফ ইউ হ্যাভ এ বডি, ইউ আর অ্যান অ্যাথলেট। এইটা হচ্ছে নাইকিও কিন্তু একটা গ্যারেজ থেকে শুরু হয় ওর স্টোরি যদি আমরা বলি। তো নাইকি ওর ব্র্যান্ড স্টোরি কি? যখন আমরা ব্র্যান্ড করব তখন ব্র্যান্ড একটা তৈরি করার প্রথম কাজ হলো একটা লোগো তৈরি, একটা ব্র্যান্ডের নাম দেয়া, একটা লোগো তৈরি করা, কালার ঠিক করা, ফন্ট ঠিক করা, ব্র্যান্ডের ভয়েস বা পার্সোনালিটি ঠিক করা, কি ভ্যালু দিচ্ছ সেগুলো ঠিক করা। এটা হচ্ছে ব্র্যান্ডের প্রথম শর্ত। তার মানে যে কোনো একটা ব্র্যান্ড যখন আমরা করতে যাই তখন এই জিনিসগুলো দেখবেন যে, যেমন নাইকি, নাইকি কথা বলে বোল্ড, কনফিডেন্স, পারফরমেন্স, এই টাইপের কথাবার্তা গুলো বলে যে ভাই তুমি এই জুতো পরে হাঁটবা, তুমি পারফরমেন্স ভালো পাবে। কাদেরকে টার্গেট করে? অ্যাথলেট। এখন অ্যাথলেট কারা? শুধুমাত্র যারা অ্যাথলেট খেলা করে তারাই কি নাইকি জুতো পরে? না, নাইকি কিন্তু আমি পরি, আপনিও পরেন, সবাই পরেন। এই জন্য বলছে যে তোমার যদি একটা বডি থাকে তার তার মানেই তুমি একটা অ্যাথলেট। তোমার যদি একটা বডি থাকে তার তার মানে সারা পৃথিবীর মানুষই কিন্তু নাইকির ইয়া হয়ে গেল। নট অনলি যে যারা শুধুমাত্র অ্যাথলেট, ওই দৌড়াদৌড়ি করে, মারামারি করে, খেলাধুলা করে, ওরাই কিন্তু না, বাট স্পোর্টস ওদের একটা ইয়া আর কি, এই আর কি। এরপরে হচ্ছে ব্র্যান্ড করার সময় এটা টার্গেট অডিয়েন্স। কারা সেই টার্গেট অডিয়েন্স? যেমন ধরো নাইকির ক্ষেত্রে যদি আমরা উদাহরণ, যারা অ্যাথলেট, ফিটনেস লাভার, স্পোর্টস, পারফরমেন্সে বিশ্বাস করে, চ্যালেঞ্জ নিতে বিশ্বাস করে। মানে দেখবেন যে নাইকির পেজটাকে ভিজিট করবেন, নাইকি দেখবেন তার কন্টেন্টে দেখবেন যে কালার, থিম, লোগো, এভরিথিং তো ঠিক আছে, এবং তাদের যে ব্র্যান্ড ভয়েস, এই ভয়েসটা তারা সবসময় দেখবেন যে বলবে মানে এক ধরনের মানসিকতা, তোমার পারফরমেন্স বাড়বে, নেভার গিভ আপ, এই টাইপের কথাবার্তা গুলো বলে আর কি। ঠিক আছে স্যার? এরপরে হচ্ছে যে যদি আমরা ব্র্যান্ডের কথা বলি তাহলে ব্র্যান্ডের নেম, লোগো এবং ট্যাগলাইন ভেরি ইম্পর্টেন্ট। যেমন নাইকি, নাইকি দেখেন, আমরা নাইকির এক্সাম্পলটাই দিচ্ছি আর কি, বা এরকম আপনি আরো অনেক কেস স্টাডি যখন পড়বেন, হাজারো কেস স্টাডি আছে, এরকম পড়বেন, আমরা নাইকির উদাহরণটা দিয়ে থাকি। ধরেন আমি ওয়ান কাইন্ড অফ নাইকি লাভার। তো নাইকি যখন নামটা, নাইকির কিন্তু এই নাম ছিল না, একটা নাম ছিল, কি যেন একটা নাম ছিল, পরবর্তীতে নাইকি নামটা দেয় আর কি। যাই হোক কি নাম ছিল ভুলে গেছি, অনেক আগের পরে। এরপরে সেটা লোগো দিয়েছে, এবং ওর লোগোর মধ্যেও কিন্তু একটা দারুণ ইয়া আছে, যে লোগোটা দেখবেন এরকম একটা টান মাইরা দেয়, এখান থেকে একটা টান দিয়ে উপরের দিকে চলে যায়, গতি বোঝায়। কি বোঝায়? সামনের দিকে এগিয়ে চলার ইঙ্গিত বোঝায়। তার মানে একটা লোগো যখন তুমি ডিজাইন করবে, একটা নাম এবং লোগো অবশ্যই সেটা মিনিংফুল হতে হয়। ঠিক আছে? এবং নাইকের একটা দারুণ ট্যাগলাইন আছে, জাস্ট ডু ইট। তার মানে নাইকি পরো, পারফরমেন্স বাড়াও এখন, দ্যাটস দ্য থিং। ঠিক আছে স্যার? এরপরে ধরেন ব্র্যান্ডের কিছু ভয়েস আছে, যেমন কিছু যেমন আমরা স্কিল আপার, আমার কথাবার্তা, এই কথাটা আমি বলতে ভুলে গিয়েছি আর কি, আমার কথাবার্তা ভেরি ক্যাজুয়াল। যেমন এখানে অনেক বিজনেসম্যান আছে, যারা একটু বিজনেসম্যান, যারা একটু প্রফেশনাল, তারা আমার কথাবার্তা শুনে নিতে পারে না আর কি। আরে এ বেটা এরকম বক বক করে কেন? ভেরি ক্যাজুয়াল। কোনো স্টুডেন্ট স্টুডেন্ট বলছি না, মানে স্কিল আপার কাউকে কাস্টমার বলছে না, জাস্ট স্টুডেন্ট, তাই না? এবং গুরু শিষ্যের একটা সম্পর্ক, এইভাবেই কিন্তু এটাই কিন্তু আমার ব্র্যান্ড বা স্কিল আপার ব্র্যান্ডের পার্সোনালিটি। ঠিক আছে স্যার? এখন ডাবের পার্সোনালিটি কি? ডাবের পার্সোনালিটি কি? ডাবের পার্সোনালিটি যে ওই যে কি যেন একটা বলে যে ফুটিয়ে তোলে আসল উজ্জ্বলতা, ন্যাচারাল বিউটিটাকে ওরা ইয়া করে আর কি। এটা হচ্ছে ওই ব্র্যান্ডের পার্সোনালিটি। এখন ডাব যদি কালকে থেকে বলা শুরু করে যে ভাই তুমি যখন ডাব সাবান মাখবা তখন হচ্ছে তোমার হাতের সব জীবাণু পরিষ্কার করে ফেলবে, তাহলে কিন্তু ডাব আর ডাব থাকবে না, ডাব হয়ে যাবে লাইফ বয়। তারপরে লাইফ বয়ের পার্সোনালিটি ওটা, আর ডাবের পার্সোনালিটি
আসল উজ্জ্বলতা ফুটিয়ে তোলে। ঠিক আছে স্যার, এই হচ্ছে ব্র্যান্ডের ভয়েস বা ব্র্যান্ড পার্সোনালিটি। ঠিক আছে স্যার, দেখবেন করোনার সময় সম্ভবত লাক্স এই ধরনের কথাবার্তা বলেছিল, এটা নিয়ে মার্কেটে প্রচুর কথাবার্তা হয়েছিল আর কি ঘিরে, মানে ইসের সময় লাইফ বয় মেসেজ বেশি বিক্রি শুরু হলো, হ্যান্ড স্যানিটাইজার, তখন সে হচ্ছে যে মার্কেটিং এর মধ্যে ঢুকাই দিল যে মানে লাক্স সাবানও তোমার হচ্ছে হয়, মানে ওই জীবাণু পরিষ্কার করে, কিন্তু ওটা পার্সোনালিটির সাথেই যায়। ঠিক আছে স্যার, এই আর কি। তো এইগুলো অনেক সময় প্রফেশনাল হয়, সাধারণত ব্যাংক ট্যাঙ্ক এই ধরনের কোম্পানিগুলো প্রফেশনাল ব্র্যান্ড পার্সোনালিটি মেক করে। তারপরে হচ্ছে ধরো তোমার নাইকি যেমন মোটিভেশনাল, কনফিডেন্ট, এম্পাওয়ার করে, এই টাইপের ব্যবহার করে। এছাড়া ধরো ইম্প্যাথি আছে, আহ এরকম অনেক ধরনের ব্র্যান্ড আছে, এগুলো ব্যবহার করে আর কি। ঠিক আছে স্যার, এরপরে হচ্ছে যে কোন একটা ব্র্যান্ড যখন বিল্ড করতে হয় তখন আমাদের ভিজুয়াল আইডেন্টিটি দেখতে হয়, যে কথাগুলো আমি বলছি আমি একটু রিপিট করছি আর কি। ভিজুয়াল আইডেন্টিটি, এবং আমি একটা কেস স্টাডি হিসেবে ধরুন শেয়ার করছি নাইকির ক্ষেত্রে। নাইকি দেখবেন সবসময় কালো এবং সাদা এই প্যালেটে তারা হচ্ছে তাদের তাদের যত ক্রিয়েটিভ দেখবেন, সেটা ওয়েবসাইটে দেখেন, ফেসবুকে দেখেন, গুগলে দেখেন, ইউটিউবে দেখেন, যেখানে দেখবেন সাদা এবং কালো, এবং খুব মিনিমাম ইসে, মানে দেখবেন যে কন্টেন্টের মধ্যে তেমন কিছুই নেই, একটা অ্যাথলেটের ছবি দিছে, একটা জুতা পাইতে দৌড়াচ্ছে, অথবা সে মানে দৌড়ের একটা দিচ্ছে, অথবা সে হাঁটতেছে জোরে, এরকম একটা দিয়ে জাস্ট লোগোটা দিয়ে সাদা কালোর কম্বিনেশন দেখবেন। এইটা হচ্ছে যে কি ভিজুয়াল আইডেন্টিটি। এখন যখন এই ইমেজটা আপনি দেখবেন, ওই ব্র্যান্ডে দেখে বলবো, "ও, এই মালটা নাইকি", এবং সব সময় এটা করবে ডাইনামিক, এবং ওই যে দৌড়াচ্ছে, খেলা করতেছে, পায়ে ফুটবল, ব্যাডমিন্টন খেলতেছে, এই ধরনের ইমেজ দেখবেন ওরা ইউজ করে, এটা ভিজুয়াল আইডেন্টিটি। ঠিক আছে স্যার, হাম ঝরতেছে, এগুলো দেখবেন আর কি। ঠিক আছে স্যার, এইবার হচ্ছে ব্র্যান্ড স্টোরি, ভেরি ইম্পর্টেন্ট ব্র্যান্ড স্টোরি। যেমন ধরেন যে, যেমন ইসের যদি আমরা যদি ওয়াল্টারের ব্র্যান্ড স্টোরি কি ভাই, ওয়াল্টারের ব্র্যান্ড স্টোরি কিছুই না। ওয়াল্টারের ব্র্যান্ড স্টোরি যে ভাই আমাদের পণ্য, মানে ভাই নিজেদের পণ্য কম দামে ভালো জিনিস পাওয়া, এটাই ওদের ব্র্যান্ড স্টোরি। হয়তো শুরু করেছিল ওরা চার ভাই কোনো একটা জায়গা থেকে, এরকম করে আস্তে আস্তে গল্প বলা শুরু করতে হয়। এরকম নাইকিরও একটা ব্র্যান্ড, নাইকি যখন প্রথম শুরু হয় তখন তারা চেয়েছিল যে এমন একটা জুতা আমরা তৈরি করব যে জুতা অ্যাথলেটদের পারফরমেন্স বাড়াবে, ওইখান থেকে শুরু। এখন কিন্তু নাইকি এখন সবার পায়, কারণ নাইকি প্রথমেই বলে দিতে ভাই, ইউ হ্যাভ এ বডি, ইউ আর অ্যাথলেট। ঠিক আছে, তার মানে তোমার যদি একটা বডি থাকে তার মানে তুমি একজন অ্যাথলেট। তারপরে এখন আমরা সবাই ব্যবহার করি, এবং ও বোঝানোর চেষ্টা করে যে ভাই তুই যদি এই জুতাটা পরস তাহলে তোর পারফরমেন্স বেড়ে যাবে, যে কোনো পারফরমেন্স, তো সেটা তুমি খেলাধুলা করতে যাও, বিকালে হাঁটতে যাও, তুমি অফিসে যাও, একটা ফিল পাবা। ঠিক আছে স্যার, এই হচ্ছে ব্র্যান্ডের স্টোরি। এটাকে যখন আপনি আরো সুন্দর করে সাজাবেন, একটা স্টোরি বানাবেন, সেটা ভিডিও কন্টেন্ট হতে পারে, ইনফোগ্রাফিক হতে পারে, ঠিক হতে পারে। ঠিক আছে স্যার, আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হলো ব্র্যান্ড প্রমিস। তুমি যেটা দিতে চাও ভাই সেটা তোমাকে দিতে হবে, না দিলে তোমার এই ব্র্যান্ড টিকবে না আর কি। ঠিক আছে স্যার, তো এই যে ব্র্যান্ড প্রমিস, যে এখন ওয়াল্টারের ব্র্যান্ড প্রমিস কি, বা এডিডাসের ব্র্যান্ড প্রমিস কি, এগুলো আপনারা খুঁজবেন, পড়বেন, তাহলে আপনাদের নলেজ বাড়বে। আপনার হচ্ছে যে গ্রামীণ ফোনের ব্র্যান্ড প্রমিস কি, দূরত্ব যতই হোক কাছে থাকা, কাছে থাকা। ঠিক আছে স্যার, এটাই ওর ব্র্যান্ড প্রমিস। তার মানে গভীর জঙ্গলে যে যদি আপনি জিপির নেটওয়ার্ক না পান, তাহলে জিপি তার ব্র্যান্ড প্রমিস মিস করেছে। কেন বলছে ভাই দূরত্ব যতই হোক কাছে থাকবা, তার মানে ধরেন আপনি এক গহীন জঙ্গলে ঢুকে গেছেন, সেখানে যে জিপি নেট পাচ্ছেন না, তার মানে ওর ব্র্যান্ড প্রমিস ঠিক নাই। ঠিক আছে স্যার, নাইকির জুতা পরে যদি আপনার পারফরমেন্স না বাড়ে, ওর ব্র্যান্ড প্রমিস ঠিক নাই। এখন আপনি বলতে পারেন ভাই এটা তো একটা বড় ব্র্যান্ডের ক্ষেত্রে বললেন, আমরা কি করি, আমরা ভাই ওই থেকে কি বলে, আমরা হচ্ছে যে আহ ভুলে যাই, ইসলামপুর থেকে থ্রি পিস কিনে নিয়ে এসে ইসে বিক্রি করি, তা আমার আবার ব্র্যান্ড প্রমিস কি? দারাজের একটা ব্র্যান্ড প্রমিস আছে না, খুব দ্রুত ডেলিভারি দেয়, এটা কিন্তু দারাজ বলে। দারাজ বলে যে ভাই আমি খুব দ্রুত ডেলিভারি। তাহলে এই এই সমস্ত প্রোডাক্টে ধর আপনি ই কমার্স, আপনি ই কমার্স করেন, এই আপনি চাইনা থেকে মাল আনতে পারেন, দুবাই থেকে মাল আনতে পারেন, মালয়েশিয়া থেকে মাল আনতে পারেন, আরো পৃথিবীর যে কোনো জায়গা থেকে মাল এনে সেল করতে পারেন, হতে পারে। অথবা আপনি নিজে কোনো একটা যেমন এই যে হানি নেটওয়ার্ক যারা বিক্রি করে, তারা বিভিন্ন জায়গা থেকে তাদের ওন ব্র্যান্ড তৈরি করে আর কি। অনেকে আছে ইয়ার,
তাহলে এই ধরনের বিজনেসের ক্ষেত্রে, অথবা ধরেন আপনি বাংলাদেশ থেকে কোনো প্রোডাক্ট আপনি নিজে ম্যানুফ্যাকচার করেন, আরেকজনের প্রোডাক্ট নিয়ে এসে আপনি মার্কেটে সেল করেন। আপনি একটা ইলেকট্রনিক্স সেল করেন, মানে আপনি অ্যাপেলের ফোন সেল করেন, আপনি আরো অন্যান্য যে ফোন কোম্পানি আছে এদের আপনি কম্পিউটার সেল করেন, তাহলে এই সমস্ত, এটাও তো একটা ব্র্যান্ড। রায়ান্স একটা ব্র্যান্ড না? স্টারটেক একটা ব্র্যান্ড না বাংলাদেশে? তাহলে এই যে স্টারটেক, রায়ান্স, এদের ব্র্যান্ড প্রমিস কি? এদের ব্র্যান্ড প্রমিস হতে পারে এরকম যে ভাই আমরা জেনুইন প্রোডাক্ট দিই। এইচপি যদি বলি এইচপি নকলটা দিই না, আবার এইচপি রিফাবলিশ মাল পাওয়া যায় ওটা না, আমরা একদম অরিজিনাল মালটাই দিই। হতে পারে, এটা হতে পারে। এরপরে ধরো তুমি যদি ই কমার্স বিজনেস এর কথা বলো, হ্যাঁ ভাই আমরা দ্রুত সময়ে ডেলিভারি দিই। তারপরে তোমার ব্র্যান্ড প্রমিস হতে পারে যে ভাই কোনো মাল যদি খারাপ হয় আমরা ডেলিভারি দিই, এই জন্য ডেলিভারি কস্ট নিই না, নতুন মাল রিপ্লেস করে দিই, এটা হতে পারে। এরকম আর কি। ঠিক আছে স্যার, এইরকম আরো আপনাকে মাথা খাটাই খুঁজে বের করতে হবে আর কি। এখন এই কথাগুলো কেন লাগে জানেন? যখন আপনি কন্টেন্ট মেক করবেন তখন লাগবে, যখন আপনি একটা ফানেল তৈরি করবেন তখন লাগবে, যখন আপনি একটা মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করতে যাবেন তখন আমি যতক্ষণ বক বক করলাম এই জিনিসগুলো লাগবে, যখন আপনি একটা মার্কেটিং প্ল্যান তৈরি করতে যাবেন তখন এই জিনিসগুলো লাগবে। এই জিনিসগুলোর কম্বিনেশন না হলে সেটা কোনোদিনও বিজনেস মানে ব্র্যান্ড হয় না আর কি। ঠিক আছে স্যার? এই জন্য ওই, যাই হোক, আর কিছু বললাম না আর কি। একটা হচ্ছে যে প্রত্যেকটা ব্র্যান্ডের একটা ইমোশনাল কানেকশন তৈরি করতে হয় আর কি। হ্যাঁ, ওই যে দেখবেন গ্রামীণ ফোন বলে না যে ঈদে বাড়ি যাচ্ছি, মার জন্য কিছু নিয়ে যাব, মোটর বাইকে যাই, মনে আছে? এই ধরনের দারুণ দারুণ স্টোরি তৈরি করে না? অ্যাপেক্স করে। আর ওই যে নাইকি, নাইকি সবসময়, নাইকি নিজেই বলে যে ভাই আমরা কখনোই ইয়া বিক্রি করি না, মানে আমরা কোনো জুতা বিক্রি করি না ভাই, আমরা মানুষের আত্মবিশ্বাস বিক্রি করি। এইটাই হচ্ছে ইমোশনাল ব্যাপার আর কি। যে আহ আজকে নাইকির ইয়া পড়লে, ধরেন যে নাইকি বাচ্চাদের জন্য একটা জুতা বের করবো ধরেন, তার মানে স্কুলে যে বাচ্চাদের খেলা হয় না, ধরেন মেয়ে বাচ্চাটা দৌড় দৌড় প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে, নাইকি সেখানে সুন্দর করে বলে দিবে যে নাইকি জুতো পরলে তোমার এই দৌড় প্রতিযোগিতায় ফার্স্ট হওয়া যায়। এই যে একটা আত্মবিশ্বাস, এই যে একটা এটারে আপনি কি বলবেন, অফকোর্স একটা ইমোশন, বাট এটারে আপনি ইন্সপাইরেশন, এই জিনিসগুলো আসলে বিক্রি করেন। ঠিক আছে স্যার? এই হলো মার্কেটিং এন্ড ব্র্যান্ডিং এর পার্থক্য। এখন এটা কিভাবে করে? এই যে এইভাবে করে, যে কথাগুলো বললাম আর কি, যে প্রথমে ব্র্যান্ডের লোগো দাও, ট্যাগলাইন দাও, টার্গেট অডিয়েন্স ঠিক করো, ব্র্যান্ডের ভয়েস ঠিক করো, মিশন ভিশন ঠিক করো, ব্র্যান্ডের স্টোরি বানাও, ইমোশনাল কানেকশন তৈরি করো, স্টোরি তৈরি করো। সেটা তুমি ইনফোগ্রাফিকের মাধ্যমে করতে পারো, ই বুকের মাধ্যমে করতে পারো, ভিডিওর মাধ্যমে করতে পারো, ইমেজ কন্টেন্টের মাধ্যমে করতে পারো। এইগুলো এবার তোমার যে মার্কেটিং চ্যানেল গুলো আছে সেটার মাধ্যমে ছড়িয়ে দাও। এইভাবে আস্তে 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 তোমার টার্গেট অডিয়েন্সের কাছে এইটা একটা অনুভূতির জায়গা তৈরি হয়, একটা বিশ্বাসের জায়গা তৈরি হয়, একটা ট্রাস্ট অর্ডিনেন্স তৈরি হয়, তখনই ওইটা একটা ব্র্যান্ড হয়ে যায়। ঠিক আছে স্যার? ফাইন। এবার আমরা একটু বোঝার চেষ্টা করি, এতদিন আমি কইতাম ডেটা ড্রিভেন মার্কেটিং, মানে প্রথমে আমরা শিখাইছি মার্কেটিং, সেই মার্কেটিং খায় নাই, তারপর আমরা ডেটা ড্রিভেন বলা শুরু করছি, এখন আবার এআই ড্রিভেন বলা শুরু করছি। এবার একটু ডেটা ড্রিভেন বোঝার চেষ্টা করি। আচ্ছা, তার আগে কে কে ঘুমাই গেছে শুনে নি। কে কে ঘুমিয়ে গেছেন ভাই? কে কে আসি বস। হ্যাঁ বস, ঘুমানো নেই। আসি বস, ঘুমাই নাই। ভাইয়া জেগে আছি, নো প্রবলেম। জি বস আছি। বস জি বস বস আছি। শুনতেছি। বস এত স্পেশাল ক্লাস তুই কিভাবে ঘুমাবো? ক্লাস কি বস ভালো আছি। নাকি তেল দিচ্ছেন? মানুষের তেলে না ইয়ে না করে। জি, না তেলের বস, অনেক দাম বস। আর ঠিক। অল্প কয়েকজন কথা বললো তো তার মানে বাকিগুলো সবাই ঘুমাই গেছে। হ্যাঁ, ঠিক। এখন আমরা একটু চেষ্টা করি ডেটা ড্রিভেন মার্কেটিং কি, আর এআই ড্রিভেন বা এআই পাওয়ার্ড মার্কেটিংটা কি, সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। সেটা হলো যে ডেটা ড্রিভেনটা মানে হলো যে, ধরো আমি শুরু করলাম, আমরা একটা উদাহরণ দিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমরা আড়ং বা স্বপ্নে মোটামুটি কেনাকাটা করতে যাই। তো আড়ং আর স্বপ্নে যখন আমরা কেনাকাটা করতে যাই, ধরেন কোনো একটা মেয়ে বনশ্রী এলাকাতে থাকে, আমি বনশ্রী থাকি এই জন্য বনশ্রীর উদাহরণ দিলাম। তো ধরো স্বপ্নে, স্বপ্ন কি ডিপার্টমেন্টাল স্টোর, যেখানে সবকিছুই পাওয়া যায়, নিত্য প্রয়োজনীয় জিনিস, তাই না? মাছ মাংস খাবার দাবার মশলা টসলা অমুক তমুক,
সব পাওয়া যায়। আচ্ছা, বাচ্চাদের প্রোডাক্ট অমুক তমুক সব। এখন আমরা একটা স্বপ্নের ডিপার্টমেন্টাল স্টোরে বনশ্রীর একটা মেয়ে গেল, যে সে একটা প্রোডাক্ট কিনলো, কিনে সে একটা বিল করলো। যখন প্রোডাক্ট কিনলো তখন একটা বিল করলো। কি কি বিল করলো? যখন বিল করলো তখন ওই প্রোডাক্ট, যখন ওই মেয়েটা যদি ফার্স্ট টাইম যায়, তাহলে তার একটা ফোন নাম্বার নিবে, তার নামটা নিবে। আর এটা বোঝাই যাচ্ছে যেহেতু সে স্বপ্ন বা আউটলেটে ওই এরিয়াতেই থাকে। বাট এটাই যদি আপনি ওয়েবসাইটে অর্ডার করতো, তাহলে আপনি লোকেশনটা নিতেন, যে কোন লোকেশন থেকে ইয়া করতেছে। খুলনা থেকে, খুলনার কোন জেলা থেকে? যশোর জেলা থেকে। যশোরের কোথা থেকে? যশোরের ধরো মনিরামপুর থেকে। দ্যাটস দ্য থিং। সো লোকেশন। এবার সেটা প্রোডাক্ট কিনলো, যে প্রোডাক্টটা ধরেন মেয়েরা প্রেগনেন্ট যখন থাকে তখন কিনে। ধরেন কি প্রোডাক্ট আমি জানি না ভাই, আমি ধরে নিচ্ছি। তাহলে এখানে আমরা বেশ কয়েকটা ডেটা পেলাম। ডেটা পাইলাম, একটা নাম পাইলাম, তার হচ্ছে যে ফোন নাম্বারটা পাইলাম, আর একটা ডেটা পাইলাম। তাহলে নাম একটা ডেটা, ফোন নাম্বার একটা ডেটা, কোন লোকেশনে, লোকেশন একটা ডেটা, এবং সে কি প্রোডাক্ট কিনেছে সেই প্রোডাক্টও একটা ডেটা। এবং এই ডেটা যতক্ষণ না আমরা ইন্টারপ্রেট করতে না পারি, ততক্ষণ এই ডেটার কোনো দাম নেই। যেমন 32, এটা কি? এটা কি কারোর বয়স, নাকি কারোর ওজন, নাকি কারোর কোমরের সাইজ? যখন আমরা ইন্টারপ্রেট করতে পারি যে এটা হচ্ছে কোমরের সাইজ, তখন আমরা বুঝতে পারি এটা কিন্তু ইন্টারপ্রেট করলাম। তার মানে কি? তার মানে এটা প্রাইমারি ইন্টারপ্রিটেশন, যে আমরা এই লোকের কোমরের সাইজ এত, ঠিক আছে, বা এই লোকের এজ, এজ 40, এজ কত? 40। তো এজ, এটা একটা 40 কোনো ডেটা না। 40 একটা ডেটা, বাট নট ইনফরমেশন। ইনফরমেশন তখন হবে যখন আমি এটা বোধগম্যতায় আসবে। এর আগে এজ অ্যাড করে দিলাম, এজ 42 ইয়ার্স, তখন এটা একটা ইনফরমেশন হয়ে গেল, ডেটা থেকে ইনফরমেশন। এই ডেটাকে আপনি আরো ইন্টারপ্রিট করতে পারেন, যে এই লোকের বয়স 40 ইয়ার্স। তো 40 ইয়ার্সে মানুষের মেন গোল থাকে কি? টাকা পয়সা তো ইনকাম করে ফেলাইছে। 30 বছর 25 বছর থেকে শুরু না, তো 40 ইয়ার্স পর্যন্ত মোটামুটি টাকা পয়সা ইনকাম করছে। এখন এর কাছে যৌবন ধরে রাখাই ধরেন বড়, তাহলে এর কাছে হানি নাট বিক্রি করা যায়। এই যে আপনি ডাটার ইন্টারপ্রিটেশন করলেন, এই জিনিসগুলো আপনি যত করতে পারবেন, ততই এই ড্রিভেন বলেন আর ডেটা ড্রিভেন বলেন, ডিজিটাল মার্কেটে তত খেলতে পারবেন। ঠিক আছে স্যার? আচ্ছা, এখন ধরেন, তাহলে বুঝলাম যে এই লোকটা প্রেগনেন্ট অবস্থায় করে। এখন যেহেতু প্রেগনেন্ট অবস্থায় এই প্রোডাক্টটা কেনে, তাহলে এই ডাটা ইন্টারপ্রেট করে কিন্তু আমরা একটা জিনিস করতে পারি, সেটা হলো এই মেয়েটার টুডে আর টুমারো তো বাচ্চা হবেই। আচ্ছা, তাহলে এই মেয়ের কাছে, ধরো সেই মেয়েটা অন্তত যদি সে ডে ফার্স্ট মান্থেও যায়, 9 মাস পরে তো তার অন্তত একটা বাচ্চা হবেই, তাই না? তো সাধারণত আমরা ধরে নিলাম যে তার মানে এই মেয়েটা প্রেগনেন্ট অবস্থায় যে প্রোডাক্টটা কিনেছে, তার মানে কি প্রেগনেন্ট অবস্থায় আরো কি কি প্রোডাক্ট আছে। তার মানে এই স্বপ্ন থেকে তো আর একটা মানুষ করতেছে না। ধরেন 1 লাখ মানুষ মাসে ইয়া করে, এর মধ্যে 10,000 মানুষ আছে যারা কিনেছে প্রেগনেন্ট অবস্থায় যে প্রোডাক্ট কিনে। তাহলে আমার এই 10,000 জনের ডাটা কিন্তু আমি পেয়ে গেছি। এইবার হচ্ছে যে এই মানুষগুলোকে আলাদা একটা টার্গেট, আলাদা একটা অডিয়েন্স তৈরি করলাম, যেটাকে আমরা বলি রিটার্গেটিং অডিয়েন্স। কারণ সে অলরেডি আমার সম্পর্কে জানে, আমার কাছে প্রোডাক্ট কিনে নিয়ে গেছে। এদেরকে আমি ধরো 2 মাস, 3 মাস, 4 মাস এই প্রেগনেন্ট অবস্থায় মেয়েদের যে সমস্ত জিনিসপত্র লাগে, সেই সমস্ত জিনিসপত্র আমরা তাদেরকে অ্যাড দেখাবো। তাহলে কেনার প্রবাবিলিটি বেশি হবে স্বাভাবিকভাবে। শুধু পাশাপাশি তাই না, এই সময় কিন্তু ওই মেয়েটা বা ওই মেয়ের বা সরি ওই মেয়েটা বা মেয়ের যে বাচ্চাটা হবে, এই বাচ্চাকে নিয়ে ওই কাপলটা অনেক স্বপ্ন দেখে, অনেক স্বপ্ন দেখে। ছেলে হলে এই নাম রাখবে, মেয়ে হলে এই নাম রাখবে, মেয়ের জন্য এটা এটা কিনতে হবে, ছেলের জন্য এটা কিনতে হবে, নানি বাড়ি থেকে কাঁথা সেলাই করে, ইয়া থেকে এটা করে ওটা করে। ধরেন আপনি সুন্দর করে একটা সার্টেন টাইম পরে যখন বাচ্চা হয়ে গেছে, একটা সার্টেন টাইম পরে তোর বাচ্চা হবেই। তার মানে আপনি ধরেন 5 মাস 7 মাস পরে ওই মানুষটাকে আপনি আবার অ্যাড দেখানো শুরু করবেন। এই বেবি লোশন, বেবিদের মশারি, বেবিদের খেলনা, বেবিদের অমুক তমুক, এই যে ব্যাপারটা। তার মানে দেখেন, এই যে আমরা ডেটা পাইলাম, এইবার ওই ডাটা ইন্টারপ্রেট করলাম, মানে ডাটা পাইলাম, ডাটা প্রসেস করলাম, সেইটা অনুযায়ী এইবার আমরা ওই ধরনের অডিয়েন্সদেরকে আমরা সেম জিনিসপত্র দেখাচ্ছি, মানে ওই ধরনের প্রোডাক্টই তার কাছে আমরা নিয়ে যাচ্ছি। এইটাকে আমরা বলছি হচ্ছে ডেটা ড্রিভেন মার্কেটিং। এখন শাহবাগ মোড়ে সারাদিন গেঞ্জাম ফ্যাসাদ চলতেছে ভাই। ওখানে যে প্রেগনেন্ট সেও যায়, যে জীবনে কোনোদিন প্রেগনেন্ট হবে না সেও যায়, মানে
80 বছরের ধরেন বুড়িও গেল, ঠিক আছে। তারপরে ধরেন রিক্সাওয়ালা যাচ্ছে, ভ্যানওয়ালা যাচ্ছে, সেখানে যদি আপনি একটা আইফোনের বিজ্ঞাপন দেন, ওই যে বড় বিলবোর্ডটা আছে ওই বিলবোর্ডে, তাহলে এটা কি ডেটা ড্রিভেন হলো? ডেটা ড্রিভেন কিন্তু হলো না। তার মানে ওখানে সব ধরনের মানুষ যায়, তোমার টার্গেট অডিয়েন্সও যায়, টার্গেট অডিয়েন্স বাদেও যায়, ঠিক না? তাহলে ওইটা কিন্তু ডেটা ড্রিভেন হলো না। তাহলে ডেটা ড্রিভেন আর কোনটা ডেটা ড্রিভেন না, এটা আমরা বুঝে ফেললাম। আচ্ছা, তাহলে ডেটা ড্রিভেন আমরা কখন করি? যে কোনো বিজনেসের ক্ষেত্রেই। ডিজিটাল মার্কেটিং মানে ডেটা ড্রিভেন। এর সাথে আবার এআই অ্যাড হয়েছে। এআই মানে হচ্ছে অটোমেশন উইথ প্রেডিকশন। যেমন জিএ4 এর একটা আছে, জিএ4 এর একটা অডিয়েন্স, মানে তুমি রিমার্কেটিং অডিয়েন্স তৈরি করতে পারবা, যে আগামী 7 অডিয়েন্স বলে আগামী 7 দিনে তোমার ওয়েবসাইট থেকে কারা প্রোডাক্ট কিনবে, একটা অডিয়েন্স তৈরি করে। ওই জিএ4 এর ব্যাক এন্ডে এআই কাজ করে। ও ওদের বিহেভিয়ার, অনলাইন বিহেভিয়ার, তারপরে লাস্ট কবে প্রোডাক্ট কিনেছে না কিনেছে, কোন ধরনের প্রোডাক্টের প্রতি তার ইন্টারেস্ট, সে কোথায় যায় কোথায় খায়, এই অনলাইন বিহেভিয়ার অ্যানালাইসিস করে সে কোন ধরনের কিওয়ার্ড লিখে সার্চ দেয়, এরকম 4,000 ম্যাট্রিক্স আছে। এই 4-5 হাজার ম্যাট্রিক্স অ্যানালাইসিস করে ও দেখে যে এই ওয়েবসাইট থেকে আগামী 7 দিনে, আগামী 28 দিনে এরা প্রোডাক্ট কিনতে পারে। এইখানে আমরা কি করি? ওর ব্যাক এন্ডে এআই বা মেশিন লার্নিং কাজ করে। ওই এই অডিয়েন্স, তার মানে এআই ড্রিভেন মানে হচ্ছে আমরা এই অটোমেশন করতে পারি বা অটোমেশন এন্ড প্রেডিকশন করতে পারি, ঠিক আছে স্যার? তার মানে মার্কেটিং এ এআই এর ব্যবহার মানে প্রেডিকশন, অটোমেশন। লাইভ সেট তুমি করতেছো, লাইভ সেটে সুন্দর করে এআই ইন্টিগ্রেট করে দাও, সে মানুষের মতো কথা বলতে, যে আনসার দিচ্ছে শিখাই দাও প্রথমে, তারপরে সে করতেছে। আমরা এআই নিয়ে আরো কথা বলবো, এআই কি, মেশিন লার্নিং কি, ডিপ লার্নিং কি, অমুক লার্নিং কি, এগুলো শিখবো আর কি, ঠিক আছে স্যার? পরবর্তী আমি জাস্ট একটু উদাহরণ দিচ্ছি প্রথম ক্লাসে। এই হচ্ছে তোমার এআই ড্রিভেন। এছাড়া ধরো তোমার কন্টেন্ট লেখার ক্ষেত্রে এআই, কপি লেখার ক্ষেত্রে এআই, ইমেজ ভিডিও তৈরি করার ক্ষেত্রে এআই। এইটা হচ্ছে মার্কেটিং এ এআই। এখন তার মানে হচ্ছে আমরা এখন যে কোর্সটা শিখতে যাচ্ছি, এআই শুধু এআই ড্রিভেন হবে না, এটা এআই উইথ ডেটা ড্রিভেন মার্কেটিং, ঠিক আছে স্যার? বুঝলাম। আচ্ছা, এইবার আমরা তেমন কিছুই রাখিনি, জাস্ট হচ্ছে আমরা আসলে এখানে কি কি পড়বো এটা আপনারা অলরেডি জানেন, ওই যে কোর্স আউটলাইনটা আছে সেটাই দেয়া। আমরা একদম সেই বিজনেস সুইট, বিজনেস ম্যানেজার থেকে শুরু করে, একটা পেজ ক্রিয়েশন থেকে শুরু করে, পেজ অপটিমাইজেশন থেকে শুরু করে, বিজনেস সুইটের মাধ্যমে সেই পেজটাকে কিভাবে অপটিমাইজ করব, কিভাবে পোস্ট দিব, মুক্তমুখ করব, বিজনেস ম্যানেজারে অ্যাজ এজেন্সি হিসেবে কিভাবে অ্যাড করব, অ্যাজ এ ফ্রিল্যান্স হিসেবে কিভাবে add হয়, এই সমস্ত জিনিসপত্র সব, ফানেল শিখবো, স্ট্র্যাটেজি শিখবো, পিক্সেল শিখবো, কাপি শিখবো, ফেসবুক শপ, ক্যাটালগ, তার মধ্যে সেট, রিমার্কেটিং, ডাইনামিক রিমার্কেটিং, এভরিথিং আমাদের এখানে থাকবে স্যার, ঠিক আছে স্যার? ফাইন। এখন এই যে আমরা এই জিনিসগুলো শিখবো বা এতক্ষণ যে বক বক করলাম, এটা আসলে লাভটা কি, কেন শিখবো? কয়েকটা কারণে আমরা শিখতে পারি। এক হলো যে আমার নিজের বিজনেস আছে, সেই বিজনেসটাকে ম্যানেজ করার জন্য, অথবা আমার বিজনেসে আরেকজন ম্যানেজ করে, সে ঠিকঠাক কাজ করছে কি না করছে সেটা বোঝার জন্য, অথবা আমি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করার জন্য, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে ফাইবার, আপওয়ার্ক, অন্যান্য যা আছে সেখানে কাজ করার জন্য স্কিলটা আমি শিখবো, দেন আমি সার্ভিস দিব। শুধু মানে মার্কেট প্লেস মানে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস নয়, বাংলাদেশেও এটা বিশাল বড় হয়েছে, মার্কেট তৈরি হয়েছে, যে আসলে লোকজন পাওয়া যাচ্ছে না, আসলেই পাওয়া যাচ্ছে না। দেখবেন আমাদের গ্রুপে প্রচুর জব পোস্ট, ভালো ছেলেপেলে পাওয়া খুব টাফ। তো তার মানে লোকাল জব মার্কেটেও আপনি ফ্রিল্যান্স হিসেবে কাজ করতে পারেন, অ্যাজ এ জব এমপ্লয়ি হিসেবে কাজ করতে পারেন, সেটার জন্য আমরা করব। এখন আদৌ কি এর কোনো আছে? আসলে আমরা একটু দেখি গ্লোবাল মার্কেটে কি বলে। গ্লোবাল মার্কেটে দেখেন, গুগল অ্যাডস এর মার্কেট শেয়ার হচ্ছে 28 to 30%। এরপরে যে ভদ্রলোক আছে সেটা হচ্ছে 20 to 22% মেটা বা ইনস্টাগ্রাম। তার মানে আমরা যেটা শিখতে যাচ্ছি, তার গ্লোবাল অ্যাড মার্কেটে মার্কেট শেয়ার হচ্ছে 20 থেকে 22%। তার মানে এর যথেষ্ট কাজের অপরচুনিটি আছে, তাতে কোনো সন্দেহ নেই, ঠিক আছে ভাই? এই জন্য যে মাঝে মাঝে বলি না যে ভাই গুগল আর ফেসবুকটা শিখে রাখো, জীবনের পিছনে তাকাতে হবে না, ঠিক আছে স্যার? দেখেন, আপনি যদি, আমি যদি ধরি যে 30 আর টোটাল
ডিজিটাল অ্যাড মার্কেটের 50% মার্কেট শেয়ার এই দুই ভদ্রলোকের। আর বাকি সবে দেখেন এই যে টিকটক, স্ন্যাপচ্যাট, অমুক তমক দিয়ে 20%। তারপরে এগুলো হচ্ছে যে ইয়া আর কি, এই যে আলিবাবা এদেরও হচ্ছে যে ইয়া আছে। হ্যাঁ, টিকটকের ফোর্থ পার্টিটা র্যাপিডলি গ্রোয়িং ভেরি, এটাও খুব ইয়া হবে। 4 to 6% হচ্ছে টিকটকের। অ্যামাজনের পিপিসি যেটা আর কি, যে অ্যামাজন স্টোরের মধ্যে যেটা হয় আর কি, এটাও 8 to 10% আর কি। তার মানে আমরা যেটা শিখতে যাচ্ছি স্যার, সেটার একটা ভালো ডিমান্ড আছে, এবং এটা আমরা শিখলে মোটামুটি কি কইরা খাইতে পারবো আর। ঠিক আছে স্যার, তাহলে কেন শিখবো সেটার একটা ইয়া দিলাম আর কি। তুমি গ্লোবাল মার্কেটে সেল করতে পারো, লোকাল মার্কেটে সেল করতে পারো অ্যাজ এমপ্লয়ি অর ফ্রিল্যান্স, গ্লোবাল মার্কেটেও তুমি সেল করতে পারো আর কি। বাংলাদেশ মার্কেটে এটা একটু উল্টা। বাংলাদেশ মার্কেটে হচ্ছে ধরেন মেটারই হচ্ছে 60 to 65%, যেখানে গুগলের হচ্ছে যে 25 to 30%। তো সেই ক্ষেত্রে বাংলাদেশে একটা ভালো মার্কেট এখান থেকে বোঝা যায়, এবং আসলেই ভালো মার্কেট এখান থেকে বোঝা না, এমনিতেই বোঝা যায় আর কি, গ্রুপে জব পোস্ট দেখলে বোঝা যায়। ঠিক আছে স্যার, এই এবার আমরা একটু গ্লোবাল ফ্রিল্যান্স মার্কেট প্লেসের, কারণ আমাদের এখানে যারা আসলে কোর্স করে ম্যাক্সিমামই ফ্রিল্যান্সার আর কি। হ্যাঁ, এই জন্য তাদের দিকে একটু দেখতে হবে আর কি। দেখেন 2024 সালের ডাটা, টোটাল গ্লোবাল গিগ ইকোনমি ছিল $1.5 ট্রিলিয়ন, এবং হচ্ছে এটা তোমার জাস্ট বলছে আর কি, তিনজনে একজন হচ্ছে ফ্রিল্যান্স কাজ করে আর কি, বাংলাদেশের সেকেন্ড, এগুলো মনে কথা না। 2030 সালে এটা ফোর $4+ ট্রিলিয়ন মার্কেট হতে যাচ্ছে। কি এই গ্লোবাল ডিজিটাল মার্কেট আর কি, মানে গিগ মার্কেট বা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস হতে যাচ্ছে ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে $4 ট্রিলিয়ন। তার মানে হচ্ছে যে আমরা এই যে এখন একটা হতাশার মধ্যে আছে না, যে এআই এসে দুনিয়াকে ফলাইতেছে, হ্যান হবে ত্যান হবে, মার্কেট কিন্তু বস ডে বাই ডে বাড়তেছে। তার মানে হচ্ছে এখন আপনাকে কি করা উচিত, আপনাকে কি করে সেটা আমি নিচেই বলতেছি, আপনাকে কি করা উচিত। দেখেন ও সুন্দর করে বলেছে যে আপনাকে খুব এই এই কোথায় যেন বললো ভাই, এই দেখেন এখানে সুন্দর করে বলেছে যে স্পেশালাইজড স্কিল বেসড হায়ারিং বাড়ছে, যে কথাটা আমি প্রথমেই বললাম। তার মানে হচ্ছে এখন আপনার সব না, কারণ হচ্ছে যে দুনিয়াটাই চলে যাচ্ছে দেখেন এই যে টাস্ক বেস আউটসোর্সিং ইউজিং ফ্রিল্যান্সার, এইটার দিকে যাচ্ছে। এবং হচ্ছে তারা মানে রিমোট 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 ওয়ার্ক কালচারে যাচ্ছে, যেখানে হচ্ছে তোমার ইন হাউস একটা লোককে রাখার থেকে তারা হচ্ছে স্পেশালাইজড স্কিল পিপলকে রিমোটলি হায়ার করতে বা ফ্রিল্যান্স হিসেবে হায়ার করতে বেশি ইয়া হচ্ছে। এই জন্য বস আমাদেরকে ওই যে এই 1-2টা বিষয়ে এক্সপার্ট হতে হবে, বাকি বিষয়ে নলেজ রাখতে হবে আর কি। এটাই মোটামুটি এইটার ইয়া। বাট আমি যদি এখন একদম শেষে চলে যাই, তার মানে দেখেন আমি সবসময় বলি যে ভাই আপনি গুগল অ্যাড শেখেন, ফেসবুক অ্যাড শেখেন, পাশাপাশি ওয়েব অ্যানালিটিক্স আর সিআরওটা শেখেন, আর এর সাথে যতটুকু এর ব্যাপার আছে এতটুকু শিখেন, তাহলে আপনি পেইড ডিজিটাল মার্কেটার এই গণ্ডির জন্য আপনি একটা মাস্টার অফ মাস্টার মানুষ, আপনার আর পিছনে তাকাতে হবে না। আর অন্যান্য যে বিষয়গুলো আছে ওর জন্য হয়তো আরেকজন হায়ার করবে, অথবা যখন আপনি কোনো একটা কোম্পানির ফুল কাজের দায়িত্ব নেবেন, আপনি কপি লিখবেন, আপনি কন্টেন্ট লিখবেন, আপনি ইমেজ কন্টেন্ট বানাবেন, আপনি ভিডিও কন্টেন্ট বানাবেন, আপনি এসইও করবেন, আপনি পেইড মার্কেটিং দেখবেন, তখন আপনাকে একটা টিম করতে হবে বস। আপনি এই কয়টা বিষয়ে স্পেশালাইজড হবেন, কারণ আমি যে বিষয়গুলো পড়াই এই বিষয়গুলো একটা একে অপরের সাথে একদম যে তাসবির যে ইয়াগুলো না ওইরকম জড়িত আর কি। মানে একটা যেমন গুগল অ্যাড শিখলে ফেসবুক অ্যাড সহজ, ফেসবুক অ্যাড শিখলে গুগল অ্যাড সহজ, আবার ফেসবুক আর গুগলের মধ্যে আপনার হচ্ছে যেমন আমরা ওখানে গুগল অ্যাডস এর মধ্যে কনভার্সন ট্র্যাকিং শিখে তার মানে জিটিএম টা খুব ভালো করে শিখে ফেলি। আবার হচ্ছে যে আপনার ফেসবুকের ক্ষেত্রে আমরা সার্ভার সাইড ট্র্যাকিং বা কনভার্সন পিক্সেল যখন শিখি তখন জিটিএম এই জিনিসগুলো শিখে ফেলি। এই জিনিসগুলো শিখে ফেললে যখন অ্যাডভান্স অ্যানালিটিক্সে যাই তখন ওই জিনিসগুলো শিখতে সহজ হয়। আর পেইড অ্যাজ এ পেইড মিডিয়া বায়ার আপনাকে ভাই সিআরও শিখতেই হবে, এই কথাগুলো আমি পরবর্তীতে বলবো আর কি, বিভিন্ন স্ট্র্যাটেজির সময় বা কি করা যায় নাকি না করা যায় সেই কথাগুলো বলবো, তখন আসলে ব্যাপারগুলো বুঝতে পারবেন। সিআরও অ্যাজ এ পেইড মার্কেটার, মানে গুগল অ্যাডস এক্সপার্ট হও, ইউটিউব অ্যাড এক্সপার্ট হও, ফেসবুক অ্যাড মাস্টার হও, মেটা অ্যাড এক্সপার্ট হও, টিকটক, সিআরও ইজ মাস্ট। কারণ
সেল জেনারেট করার জন্য, লিড জেনারেশন করার জন্য, কনভার্সন হওয়ার জন্য সিআরওটা আপনার ইম্পর্টেন্ট, সিআর স্ট্র্যাটেজি আপনার ইম্পর্টেন্ট। ঠিক আছে স্যার, দেখবেন আমরা এর মধ্যে ম্যাক্সিমাম জিনিসই শিখে ফেলবো আর কি। ঠিক আছে স্যার, আজকে আর দরকার নেই, এটুকু শেষ। প্রথম দিন বেশি ডোজ দেওয়া ভালো না। কারো কোনো প্রশ্ন আছে দেখি একটু শুনি। এখানে তো তেমন কিছু নয়, এই জন্য আর প্রশ্ন করা লাস্ট একটু প্রশ্ন শুনি। আসসালামু আলাইকুম। জি, প্রশ্ন করে ফেলবেন। হ্যাঁ, শামীম ভাই, থ্যাংক ইউ, আপনাকে পাইছি। আহ, আপনি শুরুতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন বলছিলেন, এর মধ্যে আমাদের এই যে জব পাওয়ার বিষয়টা নিয়ে কোনো কিছু বলা নাই। এই বিষয়ে কি আপনি কোনো হেল্প করবেন কিনা? জব পাওয়ার বিষয়ে কোনো কিছু হেল্প করবো কিনা, মানে আপনি এই স্কিলটা শেখার পরে আপনাকে জবে হেল্প করা হবে কিনা, মানে জব পাওয়ার ক্ষেত্রে হেল্প করা হবে কিনা এই কোর্সটা শেষ করার জি পরে জি, যখন। বা ওই যে হ্যাঁ, হেল্প করা হবে কিনা, কিংবা আচ্ছা, জব পাওয়ার মার্কেট ক্ষেত্রে প্লেস হেল্প যেগুলো করার আছে। কিছু নেই ভাই, শোনেন। জব পাওয়ার ক্ষেত্রে হেল্প করার কিছু নয়। আমি সবসময় একটা জিনিসে বিশ্বাস করি, সেটা হলো যে আপনাকে আমি বড়শি কিনে দিব, মাছ কিনে দিতে পারবো না, আপনাকে মাছ ধরে খেতে হবে। তবে হ্যাঁ, অনেক প্রতিষ্ঠান আছে রিক্রুটমেন্টের জন্য আমাদেরকে বলে, আমাদের গ্রুপে অনেক জব পোস্ট হয়, সেখানে আপনি আমাকে রিকমেন্ড করতে পারি বা বলতে পারি যে ভাই আপনি এখানে সিভি দেন। এছাড়াও আপনাকে হচ্ছে যে আহ এই কোর্সের শেষে আমরা ফাইবার এবং আপওয়ার্কের আমাদের রেকর্ডেড কোর্সটা আছে, সেই জিনিসগুলো দিব। খুব অ্যাডভান্স কোর্স হতে, সেটা শেখার পরে আপনারা হচ্ছে মার্কেট প্লেস গুলোতে কিভাবে কাজকর্ম করবেন সেটাও শিখে যাবেন। মানে বড়শি দিব, মাছ কিভাবে ধরবেন এটা আসলে আপনার উপরেই থাকবে। বাট এখানে ওই রকম কথা দিতে পারবো না যে ভাই আপনি এটা করার পরে, কারণ আপনি এটা কতটুকু শিখবেন আমি জানি না। তো আপনাকে সে সুযোগ করে দেয়া হতে পারে, বাট ওইটুকু আপনার যোগ্যতাই করে নিতে হবে। ঠিক আছে স্যার, জি জি, আমি ভাইয়া একটা সিরিয়াস আর কি। কোয়েশ্চেন করতাম। দেখা যাক। করেন। জি ভাই, একটা কোয়েশ্চেন করতাম, সেটা হচ্ছে একটা জব ইন্টারভিউতে থিওরিটিক্যাল প্রশ্নটাই বেশি করে নাকি প্র্যাকটিক্যাল নলেজটা বেশি দেখে? মানে যখন থিওরিটিক্যাল আপনারা তো অবশ্যই বেশি করবে, থিওরিটিক্যাল তো আসলে না, মানে আপনাকে তার করে দেখাতে বলবে না। আপনাকে বলবে এটা কিভাবে হয়, ওইটা কিভাবে হয়। হ্যাঁ, সেই ধরো ক্ষেত্রে সেই ক্ষেত্রে ভাইয়া যখন ফিজিক্যাল চাকরির জন্য যে ইন্টারভিউ গুলা, সেখানে তো ল্যাপটপ সাধারণত থাকে না, তখন কি সে আমাকে সেই অ্যাক্সেসটা দিবে? সে এক্সেসটা আপনাকে দিবে না, আপনাকে প্রশ্ন করবে, আপনি তখন জি। আপনার এই ইয়া থেকে বলবেন। শুনে আপনাকে একটা কথা বলে দিই, আমাদের এই ট্রেনিং করার পরে এখন পর্যন্ত কাউকে ভাইবাতে ঠেকাতে পারেনি, আপনাকেও পারবে না, গ্যারান্টেড। রেদার আপনার কাছ থেকে তারা শিখবে, ভাইবা বোর্ডে যারা আছে। আসসালামু আলাইকুম ভাই, একটা প্রশ্ন হুম ছিল। হুম। ভাই আমি তো বলছিলাম যে আমি একটা জব হোল্ডার, ব্যাংকে জব করি। আমার একটু সার্ভিস বেশি দিতে হয়, তো আমি আসলে রাতে এসে আমাকে সময় দিতে হবে। আসলে কি পরিমাণ সময় দিতে হবে এটা তো আমার অবশ্য ক্যাপাসিটির উপর নির্ভর করে। তারপরেও আসলে এটা কতটুকু সম্ভব করে উঠতে পারবো আমি একটু প্রতিদিন কনফিউজড। আসলে 3 থেকে 4 ঘন্টা কি পরিমাণ সময় দিতে সময় দেওয়া হবে, লাগবে? কোনো মাপ নাই। রিসেন্টলি ওয়াহিদের একটা ভিডিও গেছে না, ওই ভিডিওটা দেখবেন, ওই ছেলেটা কি কষ্ট করছে। জি বস, ভিডিওটা দেখে থ্যাংক ইউ। সে প্রবাসী ছিল ভিডিওটা বস, সবাইকে আমি দেখতে। সম্পূর্ণ কমপ্লিট করছি। ভাই হ্যাঁ, আচ্ছা জি। ভাইয়া আসসালামু আলাইকুম, একটা হুম কোশ্চেন করতে চাচ্ছিলাম। হুম। কোশ্চেনটা হচ্ছে হলো বস, আমরা অনেক সময় আমার নিজের ক্ষেত্রেই দেখছি গুগলে কোনো কিছু সার্চ দিলে বা আমার কোনো ফ্যামিলি মেম্বার বা ফ্রেন্ডের সাথে কথা বললে দেখা যায় যে মেটাতে বা ফেসবুকে ওই প্রোডাক্ট রিলেটেড বা সার্ভিস এই যে রিলেটেডই এটা অ্যাড বছর আসতে বছর থাকে। পর, তো আমার কোশ্চেন হচ্ছিল গুগল বা মেটা কি তাহলে আমাদের এআই এর মাধ্যমে কি ট্র্যাকিং এর করে মাধ্যমে না এগুলো? আসার আগে থেকেই আমরা এটা জানি। হ্যাঁ, ও টোন শোনে। আপনি যে কোনো একটা ডিভাইসের সামনে কোনো একটা প্রোডাক্টের নাম 5 বার নেবেন, আপনার মোবাইলটা মুখের কাছে নিয়ে বলবেন অ্যাপেল, আইফোন 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 আইফোন, আপনি পর থেকে আইফোনের অ্যাড দেখা শুরু করবেন। যে কোনো প্রোডাক্টের নাম নেবেন 5 বার, যে কোনো কিছুর ক্ষেত্রে সে আর সেই ধরনের অ্যাড আপনার দেখানো শুরু করবে, এটা আমরা শিখবো। বাস, ভাই আসসালামু আলাইকুম। এটাই তো। হ্যালো। হ্যাঁ, জি ভাই, আমি আপনার গত ঈদে আপনার রেকর্ডের যে কোর্স আছে সেটা নিয়েছি, এবং ওইখানে আপনি কিন্তু মানে বলছিলেন যে আগে গুগল অ্যাডটা শিখলে ভালো হয় সেক্ষেত্রে, এবং আমি আপনার আবার এই লাইভ কোর্সে জয়েন হয়েছি কারণ আমার ফেসবুকটা শেখার আগ্রহটা বেশি। আচ্ছা আমার বল। হ্যাঁ, আমি বলি আপনার প্রশ্নটা বুঝছি। আমরা হচ্ছে যে মানে রেকর্ডেড কোর্স গুলাতে হচ্ছে যে আমরা ওই ব্যাস
17-18 ভিডিও ছিল। জি ওইটা হচ্ছে যে আমরা শুরু করেছিলাম গুগল অ্যাডস দিয়ে, ফেসবুক অ্যাডস, ওয়েব অ্যাডস দিয়ে শেষ করেছিলাম। জি তো আমরা গুগল অ্যাডসে অনেক টপিক করেছিলাম, যেটা ফেসবুক অ্যাডসেও গুগলে করেছিলাম বলে একই অডিয়েন্স ছিল, একই স্টুডেন্ট ছিল, যে কারণে আমরা এখানে ওইগুলো স্কিপ করেছিলাম। এই জন্য আমি বলতাম যে ভাই গুগল অ্যাডস করে তারপরে ফেসবুক, তাহলে বুঝতে সুবিধা হবে। জি আর এখন যেহেতু আমরা ইন্ডিভিজুয়ালি শিখছি ফেসবুক অ্যাড, সে তো এখান থেকেই ওটা হয়ে যাবে, ফেসবুক গুগল না করলেও সমস্যা নেই। আচ্ছা, তার মানে আমরা এটা শেষ করে দেন আমরা চাইলে শিখতে পারবো ওটা গুগল। করলে করতে পারবো, অসুবিধা নেই। মানে এটা এখন পরিপূর্ণ একটা ইয়া হবে আর কি, কোনো কিছু স্কিপ হবে না। আচ্ছা 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 ভাইয়া তাহলে আমরা এই কোর্সটা করার পরে কি আমরা ওয়েব অ্যানালাইটিক্স শিখবো নাকি গুগল অ্যাড শিখবো আগে? ওয়েব অ্যাডস শিখতে পারেন, গুগল অ্যাডস শিখতে পারেন, যে কোনোটা। এইটা করার পরে আপনি মেসি গুড, আপনি যে কোনোটা করতে পারেন। আমরা কি ভাই পাশাপাশি কি চাইলে করতে পারবো? মানে আমরা এটা শিখতেছি পাশাপাশি আমরা ইন্ডিভিজুয়ালি একা একাই। ভাই আপনি এই ডোজই নিতে পারবেন না, আপনি যে তামাত্তারি হন, এই ডোজই সেক্ষেত্রে নিতে পারবেন না, শুরু হয় না। ফোকাসে সমস্যা হবে একসাথে দুইটা আপনি করতে গেলে। মানে শুরু হয় না তো ক্লাস। আমি তো আজকে বেসিক কথাবার্তা বললাম আর কি। আপনি এই ডোজই নিতে পারবেন না। ওহো আচ্ছা আচ্ছা আচ্ছা, না, ওইটা ক্লিয়ার হওয়ার জন্য ভাই। ঠিক আছে। থ্যাংক ইউ। হোমওয়ার্ক ভাইয়া আমি একটা ইয়েগুলো হ্যাঁ জি স্যার। ভাইয়া আমি একটা কোয়েশ্চেন করতে চাচ্ছিলাম, হুম। খুবই বেসিক একটা কোয়েশ্চেন যে এখানে মূলত যে ফেসবুক এন্ড যে ইউটিউব বা টিকটক এগুলা মূলত এগুলার আপনার শিখবো নাকি মানে স্পেসিফিক এগুলা নাকি আমরা গুগল সহ বা ইউটিউব সহ এগুলা শিখবো? মানে আপনাকে এতক্ষণ কি পড়ালাম? লাস্টে তো এগুলোই বললাম, আপনার কাছে এই প্রশ্ন আমার, কি করবেন আপনি? এই ক্লাসে, ওভারঅল ক্লাসে আমি ঠিক এই কথারই আনসার দিয়েছি। আপনি আমাকে জি বলেন কি না শিখ। বস, এখানে এখানে আমি যে কোনো একটা স্পেসিফিক একটা নিতে হবে না এরকম না? এটাই তো বললাম এতক্ষণ, নাকি স্যার? আর আরেকটা খুব বেসিক এটার ডেফিনেশন বা এটা বাট কি হতে পারে যে আমি এআই আরেকটা কথা ড্রিভেন। বলেছি, একটু শুনে নেন। আরেকটা কথা বলেছি যে একটা অপরের সাথে যেমন ফেসবুক, গুগল অ্যাডস, মেটা অ্যাড, ইউটিউব অ্যাড একদম কাছাকাছি, পাশাপাশি আপনি এটার সাথে শেয়ার আপনাকে শিখতেই হবে, এবং এটাও খুব কাছাকাছি, পাশাপাশি ওয়েব অ্যানালিটিক্সটা। তার মানে কি, আপনি একটা কম্বাইন্ড পেইড মার্কেটার হিসেবে বা পেইড ডিজিটাল মার্কেটার বা অ্যাজ এ মিডিয়া বায়ার আপনি যদি স্বয়ংসম্পূর্ণ হতে চান, তাহলে গুগল অ্যাডস এর মধ্যে মেটা, ইউটিউব অ্যাডস আছে, গুগল অ্যাডস, ফেসবুকে ওয়েব অ্যানালিটিক্স এর শেয়ার, ওটা শেখেন, আর কিচ্ছু লাগবে না। আপনি একটা স্বয়ংসম্পূর্ণ মিডিয়া বায়ার। গুগল অ্যাডস আর মেটা অ্যাডস, সিআরও, অ্যানালিটিক্স, এই কোর্সগুলো বুঝছি। কিন্তু আমরা করাই, এর বাইরে আর কিছু করাই না। এবং এখন ভাই আমার একটা question ছিল। এগুলো করেই ভাই আমরা কি এই কোর্সে স্ট্র্যাটেজি শিখতে পারবো? কি শিখতে পারবেন? স্ট্র্যাটেজি কি স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট। এই কথা কি এখানে বলা হয়েছে না হয় নাই? এই প্রশ্নগুলো কেন করেন ভাই? আপনি কথাগুলো খেয়াল করে শোনেন, এই কথাগুলোই তো বলেছে আপনি, আবার এই প্রশ্নগুলো এখন কেন করতেছেন? কমন সেন্স ইজ ভেরি আনকমন ইন বাংলাদেশ, কোন একজন বলেছিল। সালামু আলাইকুম বস। জি স্যার। বস ওই যে সিআরও বিষয়টা আর কি, যেটা আপনি বলবেন গুগল অ্যাডস, ফেসবুক ঠিক অ্যাডস, আছে সেটা ভাই, এগুলো পরে ইয়া করেন। এক মিনিট বস, সিআরও সম্বন্ধে আমি একটু জানতে চাচ্ছিলাম আর কি, সিআরও কিছুই জানার ডিটেলস। দরকার নেই, সময় মতো সব পাবেন। আপাতত এতটুকুই থাকে, এতটুকুই থাকেন, আর বেশি কিছু জানার দরকার নেই। ভাইয়া আসসালামু আলাইকুম। হুম। ভাই একটু কথা বলতে চাচ্ছিলাম। আমি হুম। অ্যাকচুয়ালি 2022-এ আপনার কোর্স মানে রেকর্ডেড কোর্স নিয়ে আপনার সাথে যাত্রা শুরু। তো লোকাল মার্কেটে টুকটাক কাজ করতেছি। তো এই 25 সালে এসে ভাইয়া মানে নিজেকে আপডেট করার জন্য আর কি, আর আপনার লাইভ কোর্স করার জন্য আর কি কোর্সে এনরোল হওয়া আর কি। যাক, একটা সাক্ষী পাইলাম যে 22 সালের প্লেয়ার কাজ করে, আরো আছে, অনেক প্লেয়ার আছে পুরাতন। মানে এই ফার্স্ট আপনার সাথে লাইভ কোর্স করা, আপনার রেকর্ড কোর্সের জ্ঞান বেঁচেই খাইতেছি আর কি এতদিন ধরে। হয়েছে জীবনে কিছু হয়েছে, জি ভাইয়া। জীবনে কিছু হয়েছে ওই জ্ঞানগুলো নিয়ে? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ যথেষ্ট রিজিক দিয়েছে ভাইয়া, মোটামুটি যেটা দিয়ে আমি মোটামুটি ভালোভাবে ফ্যামিলি বিলং করে চলতে পারতেছি। হ্যাঁ, তো এখন হয়তো ওয়েবসাইটের যে নতুন যে নিজ ক্লায়েন্ট গুলো বাড়তেছে ওগুলো নিয়ে আর কি নতুন করে রিসার্চ করে এন্ড যে আপডেট গুলো আসতেছে এআই এর ওগুলো নিয়ে আর কি হয়তো চাচ্ছি যে ক্লায়েন্ট গুলোকে বেটার সার্ভিস দেওয়ার জন্য লোকাল মার্কেটে আমি কাজ করতেছি আর কি। তার মানে আমরা একজন সাক্ষী পাইলাম, যেটা দিয়ে আসলে করে কিছু করা যায়। শোনেন, কোনো ভাই একটা কিছু করতে হলে
আগে আপনাকে বিশ্বাস করতে হবে যে ওই আগে আপনাকে বিশ্বাস করতে হবে যে এটা দিয়ে কিছু একটা হবে। আর আপনি যদি এরকম মন মানসিকতা নিয়ে আসেন যে ঠিক আছে এটা করি, একটা নলেজ নিয়ে রাখি, হইলে হইলে, না হইলে না হইলে, তাহলে জীবনেও হবে না। আপনাকে এই বিশ্বাসটুকু থাকতে হবে যে এটা দিয়ে আমার কিছু হবে, ঠিক আছে? আর এই বিশ্বাস যখন থাকে তখনই আপনি ওইটাকে ভালোবাসতে পারেন। কারণ ভালোবাসার প্রথম শর্ত হলো বিশ্বাসযোগ্যতা। এই জন্যই দেখেন আমরা ওই সৃষ্টিকর্তাকে কোনোদিন দেখিনি, প্রথম ধর্মের প্রথম কথায় বিশ্বাস করো, মানে ওইটাই ঈমান আনো, ঠিক না? তো বিশ্বাসযোগ্যতা না থাকলে ভালোবাসাও হয় না। এই জন্য যখন আপনি বিশ্বাস করবেন যে এটা দিয়ে আমার কিছু একটা হবে, তখন ওইটার প্রতি আপনার লাভ তৈরি হবে, ভালোবাসা তৈরি হবে, তখন ওইটা দিয়ে কিছু একটা হবে। ঠিক আছে স্যার? এটা হচ্ছে যে লাস্ট যে প্রশ্ন করলো তার উদ্দেশ্যে না, সে তো অলরেডি বিশ্বাস করে অলরেডি ঘটনা ঘটে দিল। ভাই আরেকটা বাকি কথা যারা বলবো, আছে তাদের উদ্দেশ্যে বলা হয়। ভাই আরেকটা কথা বলবো। হুম। যখন কোর্সটা কিনছি ভাইয়া, মানে তখন আমার কাছে অ্যাকচুয়ালি টাকা ছিল না। তো আমি আর আমার একটা ফ্রেন্ড আমাকে মানে দুজন মিলে আর কি 500 দিয়ে 1000 টাকা 999 টাকার কোর্সটা ছিল, তখন আর কি আপনার রেকর্ডেড কোর্সটা কেনা আর কি। বাকি টাকাটা এখন দিয়ে দিন, এতিমের টাকা। ঠিক আছে, অবশ্যই ভাই দিয়ে দিব। বাট সে ভাই, ওইভাবে আসসালামু সে আলাইকুম। আগাইতে পারে নাই, বাট আমি ইনশাল্লাহ ওইটা থেকেই কাজ করে ইনশাল্লাহ এত আমি দূর তো আগাইছি আর কি। হ্যাঁ, যেমন এই কোর্সেও রেজিস্ট্রেশন করেছে একজন, কিন্তু অলরেডি সে তার 2-3টা ফ্রেন্ডের সাথে এই শেয়ার করছে, এই জুম লিংক শেয়ার করছে, সে ক্লাস করতে, সে কিন্তু রেজিস্ট্রেশন করে। তারপর আমি কিছু বলি না, আমার কথা চুরি করে হলো শিখে জীবনে একটা কিছু করার। বাট এটা আমি ভাইলিং করতে পারি, কিন্তু আমি করি না, সব বলছি, ওপেনলি বলে দিই। জি ভাই, এমন অনেকে আছে এখানে। অনেকে আছে। আসসালামু আলাইকুম বস। ভাইয়া একটু এর জন্য কোনো আপনারা এবং নাকি হিডেন 2-3টা দোয়া পান ক্লাসের সবার পরেই, কাছ থেকে। 2-3টা ক্লাসের পরে কে কে ঘটনা ঘটেছে সেগুলো জানতে পারো, আরেকজন বলে দিবে। জি স্যার, বলেন। এবার একাই কোর্স করতেছি। ভাইয়া ভাইয়া স্বামী স্ত্রীকে এক ডিভাইসে দেখলে কি সমস্যা হবে নাকি? না না না, 2 ডিভাইস দিয়ে করেন ভাই। স্ত্রী যদি 2-3টা থাকে সবাই মিলে করেন, ফ্রি, কোনো অসুবিধা নেই। না গার্লফ্রেন্ড না তো দেওয়া যাবে না না স্যার। ফ্যামিলিতে যৌথ প্রযোজনা তো, একসাথে দেখলাম কোনো সমস্যা কি? সমস্যা নেই, সেটা তো বলে দিলাম, কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম বস। এই তো গার্লফ্রেন্ডদেরকেও কতক্ষণ দিতে পারেন, হুম, তারা কিছু করে খাক, সমস্যা নাই। স্যারকে জন্য দোয়া করবেন, তাহলে হবে। দোয়া করা বস লাগবে, আপনার জন্য দোয়া করেন। এরকম দাদা এরকম হইলে একটা তো বিষয় আমরাও জানার বলতাম ছিল। স্যার দোয়া করবো, আমরা কোর্সে এনরোল করে দেন। ঠিক আছে, তাহলে অফিসিয়ালি ক্লাস শেষ, 5 মিনিট দাদা একটা